লাস্ট ক্লাসে ছিল। আর আরেকটা জিনিস ছিল সিম্পলি কানেক্টেড ডোমেইন। সিম্পলি কানেক্টেড ডোমেইন কি? এই যে ডোমেইন, এই ডোমেইনটা সিম্পলি কানেক্টেড। এই যে সিম্পলি, এটা দিস ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ সি, এবং এই ডোমেইন, এটার ভেতরে রিজিয়ন আর, এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা বলবো সিম্পলি কানেক্টেড রিজিয়ন। এটাতে কোনো আর কোনো ক্লোজ মানে হোল নাই। আর যদি এরকম হয় একটা রিজিয়ন, এটা সিম্পলি কানেক্টেড। কারণ কি এই রিজিয়নটা কেন সিম্পলি কানেক্টেড? দ্য রিজন ইজ, ইফ ইউ take a curve, close curve, say C1, this curve can shrink to a point without leaving the region। মানে এই কার্ভটা আস্তে আস্তে যত ছোট হয়ে একটা পয়েন্ট যদি হয়ে যায়, ইভেন ছোট হতে ইভেন এটা যদি একটা পয়েন্ট হয়ে যায়, স্টিল দিস উইল বি ইন দ্য রিজিয়ন। এই রিজিয়নের মধ্যেই থাকবে। দিস উইল বি উইদিন দিস রিজিয়ন। এই রিজিয়ন আর এর মধ্যেই এটা থাকবে, এটা রিজিয়নের বাইরে যাবে না। এটা কার্ভটা ছোট হতে পারে আস্তে আস্তে, এটা শ্রিঙ্ক করতে করতে এরকম ছোট হয়ে যেতে পারে। ছোট হয়ে একটা পয়েন্টও যদি হয়ে যায়, দ্যাট মিনস ইট ইজ উইদিন দিস ডোমেইন। এই ডোমেইনের মধ্যেই আছে, এই রিজিয়নের মধ্যেই থাকবে, এটা রিজিয়নের বাইরে যাচ্ছে না। সো এটা সিম্পলি কানেক্টেড। আর মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইন হবে কিরকম? মনে আছে মাল্টিপ্লি কানেক্টেড হলে কি হবে? এগুলো আমাদের এখন দরকার হবে। এই যে এরকম হোল থাকবে, এরকম এই ডোমেইনটা হচ্ছে এই রিজিয়নটা, মানে এই যে এখানে একটা না অসংখ্য এরকম হোল বা এরকম কানেক্টেড। এই যে এই যে রিজিয়নটা, এদের মাঝে এই রিজিয়নটা হচ্ছে এই সবগুলো এই যে হোল বা কার্ভ সবগুলো মানে ডিস্কের সাথে পুরা বাউন্ডারি হচ্ছে সি, এই সি কার্ভটা। তো এই সি কার্ভের ভেতরে আছে কতগুলো, এই ডোমেইনে আছে এই রিজিয়নের মধ্যে অসংখ্য, এক বা একের বেশি, যদি ইভেন একটাও থাকে, যদি জাস্ট একটাও থাকে, তাহলে এই রিজিয়নটা হবে, এই যে মাঝখানে রিজিয়নটা, দিস রিজিয়ন ইজ, এটাকে বলবো তখন মাল্টিপ্লি কানেক্টেড। মাল্টিপ্লি কানেক্টেড। এটা এখন সিম্পল কানেক্টেড হবে না, সিম্পলি কানেক্টেড হবে না। কারণ আগের মতো করে আমরা যদি এখন এই এরকম যদি একটা হোল থাকে, এখন এটাকে, এটার বাইরে একটা যদি আমি এরকম কার্ভ চিন্তা করি, এই যে ব্লুটা, এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ। এটা যদি ইফ ইট শ্রিঙ্কস, এটা যদি শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক করে যখন এরকম ভেতরে আস্তে আস্তে একটা সময় ছোট হতে হতে দেখা যাবে এটা আস্তে আস্তে এরকম ভেতরে চলে আসবে, আরো ছোট হতে পারে। দ্যাট মিনস এই কার্ভটা শ্রিঙ্ক করতে করতে যখন এই হোলের ভেতরে চলে যেতে পারে, অথবা যত ছোট হতে থাকবে, এই এই কার্ভের, এই C1 কার্ভের সব পোর্শন, মানে C1 কার্ভের উপরে যত পয়েন্ট আছে সবগুলো কিন্তু এই রিজিয়নে থাকবে না, এই রিজিয়নের বাইরে, মানে এই তোমার হোলের ভেতরে চলে আসা মানে কি, এই রিজিয়নটাকে সে লিভ করে সে চলে আসবে এটা মানে এই হোলের মধ্যে। দ্যাট মিনস এই রিজিয়নে সে নাই, সেই রিজিয়নে তার সব পয়েন্ট থাকবে না। সো এই কারণে এই রিজিয়নটা হচ্ছে মাল্টিপ্লি কানেক্টেড। সো মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন তুমি দেখলেই বুঝতে পারবা যে যখন একটা রিজিয়নের মধ্যে এরকম, এই যে যেটা এখানে আঁকলাম, এরকম যখন হোল থাকবে, এই রিজিয়নটা তখন হয়ে যাবে এই শেডেড রিজিয়নটাকে, তখন আমরা বলবো দিস ইজ এ হোল, বা এটা একটা ডিস্ক হতে পারে। এটা মাল্টিপ্লি কানেক্টেড, এটাও মাল্টিপ্লি কানেক্টেড, শুধু এখানে এটা সিম্পলি কানেক্টেড। কারণ এখানে কিছু নাই, দেখো এই রিজিয়নের মধ্যে সব পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক, এখানে কোনো কি নাই, কোনো এরকম হোল নাই বা কোনো ক্লোজ ডিস্ক নাই, এরকম নাই। সো এখন সিম্পলি আর মাল্টিপ্লি কানেক্টেড আমাদের জন্য ইম্পর্টেন্ট জানা, কারণ আমরা সবকিছু এখন এই সিম্পলি আর মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইনের উপর বেস করে করবো থিওরেম গুলো। এখন কস্ট ইন্টিগ্রাল থিওরেমটা ছিল ইফ এ ফাংশন ইজ অ্যানালাইটিক at all points। কস্ট ইন্টিগ্রাল থিওরেম ছিল if a function is analytic at all points, সব পয়েন্ট অ্যানালাইটিক fz। একটা সিম্পল ক্লোজ কার্ভ সি, এ সি এর বাউন্ডারিতে এবং সি এর ইনসাইড মানে ইন্টেরিয়র সব পয়েন্টে অ্যানালাইটিক, অ্যানালাইটিক সব জায়গায় অ্যানালাইটিক। উইদিন অ্যান্ড অন সি বা ইনসাইড অ্যান্ড অন সি, এই বাউন্ডারির ওপরে এবং বাউন্ডারির ভেতরে সব পয়েন্টে অ্যানালাইটিক। দেন দ্যাট মিনস নো সিঙ্গুলার পয়েন্ট, no singular point is on or inside সি। এই সি এর ভেতরে বা বাউন্ডারির উপরে কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই। ইফ সিঙ্গুলার পয়েন্ট এক্সিস্ট দ্যাট উইল বি আউটসাইড। কিন্তু কোনো সিঙ্গুলার পয়েন্ট যেহেতু নাই, সেহেতু আমরা লাইন ইন্টিগ্রাল সব পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক, এটাকে আমরা বলবো দিস ইজ ইকুয়াল টু জিরো। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি, সি বরাবর এই ফাংশন এফ জেড এর লাইন ইন্টিগ্রেশন হচ্ছে জিরো, এটা রেজাল্ট জিরো।
সবসময়, যেটা দিস ইজ ট্রু অলওয়েজ। যদি এই স্টেটমেন্ট ঠিক থাকে তাহলে এটা সব ফাংশনের জন্য, সব ফর অল অ্যানালাইটিক ফাংশনের জন্য এটা ট্রু হবে। দ্যাট মিনস ফাংশন ইজ অ্যানালাইটিক এভরিওয়্যার ইনসাইড অ্যান্ড অন দ্য বাউন্ডারি অফ দ্য ক্লোজ কার্ভ সি। এখন এই কশি থিওরেমের একটা এক্সটেনশন আছে। এখানে যে দেখো কশি থিওরেমটা কিন্তু এটা রিজিয়নটা কেমন, সিম্পলি কানেক্টেড, সিম্পল ক্লোজ কার্ভ, সিম্পলি কানেক্টেড, এখানে কোনো হোল নাই, এটা সিম্পলি কানেক্টেড। সো কশি ইন্টিগ্রাল থিওরেম এটা হচ্ছে ফর সিম্পলি, এখানে যেটা আমি এখন স্টেটমেন্ট দিলাম, সিম্পলি কানেক্টেড ডোমেইন। বাট যদি এমন হয়, এখন আমরা এটাকে এক্সটেন্ড করব, এখন আমরা মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইনে নিয়ে যাবো এটাকে এক্সটেন্ড করে। এই থিওরেমটাই মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইনে কি হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, কশি ইন্টিগ্রাল থিওরেম ফর মাল্টিপ্লি কানেক্টেড, এটা এক্সটেনশন বলি আর কি, এক্সটেনশন অফ কশি, এক্সটেনশন অফ কশি ইন্টিগ্রাল থিওরেম। সো কশি ইন্টিগ্রাল থিওরেমের এক্সটেনশন অ্যাকচুয়ালি এটা, এটা হচ্ছে কি যে এরকম একটা ডোমেইনে, এটা সি, এটা C1। এখন দিস রিজিয়ন দেখো, দুইটা কার্ভের মাঝখানে এই রিজিয়নটা, এটা কিন্তু এখন আর সিম্পলি কানেক্টেড না। এই রিজিয়নটা এখন, দিস ইজ অ্যাকচুয়ালি, এই যে রিজিয়নটা এই দুইটা কার্ভের মাঝে বড় আর এই যে ছোট, এই রিজিয়নটা এখন মাল্টিপ্লি কানেক্টেড, এটা হচ্ছে মাল্টিপ্লি কানেক্টেড। আচ্ছা যাই হোক, মাল্টিপ্লি কানেক্টেড। এখন আমি কি করবো, মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার এটাকে, আচ্ছা ইয়ে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের জন্য কিন্তু তোমার কশি ইন্টিগ্রাল থিওরেম আমরা প্রুফ করিনি, আমরা করেছি শুধুমাত্র এর আগে দেখলাম সিম্পলি কানেক্টেড ডোমেইনের জন্য কশি ইন্টিগ্রাল থিওরেম হোল্ডস, হ্যাঁ ট্রু হচ্ছে ফর সিম্পলি কানেক্টেড ডোমেইন। কিন্তু এখন যদি মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইন হয় সেটার জন্য কি হবে, সেটার জন্য কি অ্যাপ্লাই করা যাবে? না, অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করবো আমরা, আনলেস অ্যান্ড আনটিল ইট বিকামস সিম্পলি কানেক্টেড, যতক্ষণ পর্যন্ত এটা সিম্পলি কানেক্টেড না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কশি ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না এই ডোমেইনের জন্য, এই মাল্টিপ্লি কানেক্টেড এর জন্য। তাহলে আমরা চেষ্টা করব এই মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইনকে সিম্পলি কানেক্টেড একটা সিম্পল ক্লোজ কার্ভ, জাস্ট এরকম একটা সিম্পল ক্লোজ কার্ভ বানায় নেওয়ার চেষ্টা করবো। এরকম দুইটা কার্ভ থেকে আমরা একটা কার্ভ বানাবো, জাস্ট একটা সিম্পল ক্লোজ কার্ভ করবো, সেটা যে কোনো শেপ হতে পারে। সিম্পল ক্লোজ কার্ভ মানে কি, অনেক সময় এরকম, এই ধরো এরকম একটা কার্ভ যদি থাকে, এটাও কিন্তু একটা সিম্পল ক্লোজ কার্ভ। এটা কি মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইন, এই যে এই কার্ভটা, সেটা যে শেপেই থাকুক না কেন, যেখান থেকে শুরু সেখানেই শেষ, এবং পুরো ডোমেইনের সব জায়গায় ফাংশন অ্যানালাইটিক। সো দিস ইজ অ্যাকচুয়ালি, এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ, এটা দিস ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ, সিম্পল ক্লোজ কার্ভ। সো সিম্পলি কানেক্টেড ডোমেইন বা সিম্পল ক্লোজ কার্ভ। আচ্ছা, এখন আমরা এই রিজিয়নটাকে ট্রাই টু মেক ইট সিম্পলি কানেক্টেড ডোমেইন। সো কিভাবে করবো আমরা, দেখো একটা ক্রস কাট তৈরি করবো। ক্রস কাটটা কিভাবে, দেখো আমি এই পাশ থেকে করি, যে কোনো দিক থেকে করা যায়। কেটে দিব দুটা মাথা, এই বাইরের কার্ভের জাস্ট ওই যে তুমি কেটে দাও না, মানে একটা দড়ি ধরো, একটা এরকম একটা দড়িকে যদি কেটে দাও কাঁচি দিয়ে, হ্যাঁ এদিকে একটা কেটে দিলা, একটা কিছু অংশ আর কি ফেলে দিলা, এদিক থেকে একটু ফেলে দিলা, মাঝখানে এরকম একটা তোমার এই এই পোর্শনটা কেটে, এই পোর্শনটা তোমার চলে গেল, ফাঁকা হয়ে গেল এই পোর্শনটা, এটা হচ্ছে ক্রস কাট। এটা কেটে দিলাম, তাহলে এখন আমার এখানেও আমি এই ছোট কাটটা, ভেতরের কাটটাকেও কেটে দিলাম, এখানে আর এখানে এই জায়গায় আমি জাস্ট এই পোর্শনটা ফেলে দিলাম, এই যে মাঝখানের এই পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটা ফেলে দিলাম। তাহলে এখন কিরকম হবে, এরপর আমি একটা লাইন জয়েন করব এই কাটা দুইটা পোর্শন থেকে সাথে, এখন আমার হবে কি, এটা এরকম একটা শেপ হয়ে যাবে, হয়ে যাবে। এই, ও আচ্ছা এটা এভাবে আঁকা যাবে না, আমি যেহেতু এটা তো ইয়ে আঁকছি, এভাবে আঁকি। এই যে এখানে কেটে দিলা, আর এটা সে এই এরকম হয়ে যাবে না, এই যে এই মাঝখানে এই যতটুকু ফেলে দিলা এইটুকু যদি বাদ দিয়ে তারপর একটা লাইন জয়েন করি, এই কাটা অংশ আর এখান থেকে এই দুটা কার্ভের এই পোর্শন বরাবর একটা লাইন ড্র করলাম, এটা থেকে এটার সাথে একটা লাইন কানেক্ট করলাম, হ্যাঁ তাহলে এই যে এরকম লাইন হয়ে গেল। এখন এই বাইরের কার্ভটা সি ছিল, ভেতরের কার্ভটাকে আমি বলি C1। আর এখান থেকে আমি শুরু করবো, ধরো এই যে পয়েন্ট গুলোকে A B নাম দেই, এ থেকে বি এভাবে যাই, এ থেকে বি, আবার যখন
এ থেকে বি, এ থেকে যদি শুরু করে আমি আবার ব্যাক করি এতে, তাহলে একটা সিম্পল ক্লোজ কার্ভ হবে না? যেখান থেকে শুরু করবো সেখানে যদি ঘুরে শেষ হয়, এই পুরাটা কিন্তু একটা সিম্পল ক্লোজ কার্ভ। এই যে দেখো, এটা কিন্তু সিম্পলি কানেক্টেড রিজিয়ন, এটা কিন্তু এখন আর মাল্টিপ্লি কানেক্টেড না, এখানে কিন্তু একটা মাত্র ডোমেইন, দেখো পুরাটা একটাই, এখানে কিন্তু আর কোনো হোল নাই, কারণ যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ, একটা কার্ভ। এখানে কিন্তু কার্ভ ছিল দুইটা, বাইরে একটা ভেতরে একটা, আর এখানে এই রিজিয়নটা ছিল মাল্টিপ্লি। এখন এখানে তোমার কেন এটা সিম্পলি কানেক্টেড? কারণ তুমি যেখান থেকে শুরু করতে পারো, তুমি যদি এ থেকে স্টার্ট করো, তুমি এ থেকে এ বি, আবার এ সি ওয়ান কার্ভ ঘুরে, আবার বি এ গিয়ে, আবার সি ঘুরে, আবার এতে পৌঁছাতে পারো। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এখানে কার্ভ একটা, এখানে এটা একটা সিম্পলি কানেক্টেড ডোমেইন। এটা সিম্পল ক্লোজ কার্ভ, জাস্ট দিস ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ, সিম্পল ক্লোজ কার্ভ, সিম্পল ক্লোজড কার্ভ এটা। এখন আমরা যেটা করব, সিম্পল ক্লোজ কার্ভ যখন হয়ে গেল, এখন আমরা কি কশি ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারি না এটার জন্য? Yes, পারবো ma'am. না? পারবো না। আচ্ছা, এ এ থেকে বি যখন যাবো, ধরো এ থেকে শুরু করলাম, এ টু বি, আবার এরপর বি থেকে আবার এই ভেতরের সি ওয়ান কার্ভটা ঘুরে আমি আবার যখন এই পয়েন্টে আসবো, এই পয়েন্টটা আবার কি বি টু এ, এটা আবার কি, এটা যদি এই ডিরেকশনে যায়, এদিক থেকে এদিক একই, এ বি আর বি এ তো একই, কিন্তু ডিরেকশনটা শুধু অপোজিট, বি টু এ। আবার আবার এইখান থেকে ঘুরে আবার আমি সি ঘুরে, যে এই কার্ভটা বাইরের কার্ভটা সি, এই বড় কার্ভটা ঘুরে আবার আমি এতে রিচ করতে পারি। সো আমি শুরু করলাম, স্টার্ট করলাম এ থেকে, আমি এ থেকে এইভাবে এ বি, তারপরে সি ওয়ান, আবার বি এ, দেন সি, অ্যান্ড আই ক্যান রিচ এট দ্য পয়েন্ট এ, এই এতে আসতে পারি। এ থেকে শুরু করে আবার এতে আমি ব্যাক করতে পারি। ঠিক আছে? সো এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ। এখন আমরা অ্যাপ্লাই করব কশি ইন্টিগ্রাল থিওরেম। সিন্স দিস ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ, দিস ইজ এ সিম্পলি কানেক্টেড ডোমেইন, তাহলে আমাদের, এখন তোমাদের আমি এটা দেখাচ্ছি, যে যেটা ইয়েটা আছে তোমাদের ক্লাসরুমে কি দেওয়া আছে তা না, আচ্ছা আজকে দিয়ে দিবি। আচ্ছা, আমরা শুরু করব। এফ জেড ইজ দি অ্যানালিটিক ফাংশন। এখন এই সিম্পল ক্লোজ কার্ভের সব জায়গায় যদি অ্যানালিটিক হয়, তাহলে আমরা লিখবো এই যেখানে যেটা আছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন অফ, এটা কি দেখতে পাচ্ছ? দেখো, দেখো তো শেয়ারটা দেখা যাচ্ছে কিনা, এক্সটেনশন অফ কশিস থিওরেম। You, ma'am. Yeah. সিম্পল ক্লোজ কার্ভ হয়ে যায়। এখন আমরা যখন একটা সিম্পল ক্লোজ কার্ভ পেয়েছি, তখন এফ জেড ডিজেড জিরো লিখতে পারি এই পুরো কার্ভের জন্য, যেটা আমি তৈরি করলাম। এই যে এই ফিগারটা প্রথমটা, এটার দিকে আগে না, আগে তোমরা এটা এটা দেখো, এই ফিগারটা। ঠিক আছে, এই ফিগারটা দেখো, এই যে যেটা আমি এখন মাত্র একটু আগে এই ফিগারটা ছবিটা আঁকলাম না, ওরা অবশ্য সি ওয়ান সি টু নিয়েছে, আমি চাইলে বাইরেটাকে সি ওয়ান নিতে পারি, এটার সাথে মিলে কার্ভের নাম তোমার যে কোনো ইচ্ছা মতো দেওয়া যায়। ওরা বাইরেটাকে ধরেছে সি ওয়ান, ভিতরটাকে সি টু। আচ্ছা, আমি ওইভাবে করবো। তাহলে কি হচ্ছে, এখন পুরা একটা, আমি যখনই দুইটা এরকম, আসলে প্রথম ছবিটা ওরা আঁকে নাই, এটা প্রথম ছবিটা ছিল এরকম, একটা ছিল সি ওয়ান, একটা ছিল সি টু। এখন এই এইটার পরের ছবিটা হচ্ছে এটা, যে আমি যখন ক্রস কাট তৈরি করলাম, এই মাল্টিপ্লি কানেক্টেড কে এখন একটা সিম্পল ক্লোজ কার্ভ বানালাম, এটা এখন সিম্পলি কানেক্টেড ডোমেইন হয়ে গেল। এখন আমরা কি জানি, লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য পুরা কার্ভ বরাবর লাইন ইন্টিগ্রাল কত হবে? এফ জেড ডিজেড জিরো হবে না? জিরো। সো জি ওয়্যার ম্যাম। এটাই লিখে আছে যে ইফ এফ জেড ইজ অ্যানালিটিক ইন দ্য রিজিয়ন আর বিটুইন টু সিম্পল ক্লোজ কার্ভ সি ওয়ান এন্ড সি টু, দেন এটা হচ্ছে এটা তোমার প্রুফ করতে হবে। এটা এখন আমরা আনি নাই, প্রুফটা এখন পরে আসবো। আহ, দুইটা সিম্পল ক্লোজ কার্ভ যেহেতু বলা আছে, তার মানে এটা মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন, এই রিজিয়নটা কিন্তু মাল্টিপ্লি কানেক্টেড। তো আমরা মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের জন্য আমরা আহ, এই প্রুফটা এখন আনতে পারবো না, আমাকে সিম্পলি কানেক্টেড আগে বানিয়ে নিয়ে তারপর আমরা এই যে এফ জেড ডিজেড ইকুয়াল টু জিরো, এটা আমরা এখন আমরা লিখতে পারবো, যেখানে লেখা আছে দেখো, এফ জেড ডিজেড ইকুয়াল টু জিরো, where the path of integration is along AB and curve C2 in clockwise direction and along BA along C1 in anti-clockwise direction। এই যে দেখো, এটা এভাবে লেখা আছে। এটা আমি একটু দেখাই তাহলে, এটা একটু বোর্ডে দেখাই যেটা করছিলাম। এখন আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে লিখবো দেখো, এফ জেড ডিজেড ইকুয়াল টু জিরো বাই কশি থিওরেম, যেহেতু এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ, দেয়ারফর এটা লাইন ইন্টিগ্রাল জিরো। এখন আমরা এই পুরো ক্লোজ কার্ভ, এই যে পুরোটা কিন্তু একটা ক্লোজ কার্ভ, ওরা এখানে বইয়ে এভাবে ওরা এটাকে নাম দিয়েছে, আমি ওই বইয়ের মতোই রাখি, এটাকে দিয়েছে সি ওয়ান আর ভেতরেরটাকে দিয়েছে সি টু। আচ্ছা, আমি একই রাখি, সি টু। আচ্ছা, সি ওয়ান অ্যান্ড সি টু। তাহলে এখন আমি কার্ভটা কমপ্লিট করব, শুরু করবো একটা পয়েন্ট থেকে, এ থেকে শুরু করবো সে।
এ থেকে ঘুরে আবার এতে আসবো। তাহলে আমি এখন এই যে এটাকে কিভাবে লিখতে পারি, এই ইন্টিগ্রেশনের পদগুলোকে কিভাবে লিখতে পারি, প্রত্যেকটা যোগ করে করে এ থেকে বি, প্রথমে লিখবো এ বি, আর ভেতরে যা আছে ডু, এটা আর আমি লিখলাম না, একই জিনিস বারবার, এটা ঠিক থাকবে। আমি শুধু ইয়েটা পদগুলো লিখছি আর কি। তারপর হচ্ছে বি থেকে আবার ঘুরে এই কার্ভটা যখন ঘুরবে, এই কার্ভটা হচ্ছে নাম হচ্ছে C2, তাহলে C2 ঘুরলো। C2 কিভাবে ঘুরলো, ক্লকওয়াইজ, সরি এখানে একটু ডিরেকশনটা ভুল আছে, আমি যেহেতু এইভাবে ঘুরছি আমি এই ডিরেকশনটা দিব এইভাবে, আমি বি থেকে এতে ঘুরছি। এখন বলো এই ডিরেকশনটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ম্যাম। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ সাইন হবে? নেগেটিভ হবে C2, এটা বুঝতে পারো, নেগেটিভ, এটা তো ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। আচ্ছা এখন আবার তাহলে -C2 হবে। এই FZ DZ একই থাকবে, এটা এটা যা থাকবে এটা সেম, এটাই FZ DZ, এটা আর বারবার লিখলাম না আমি। প্লাস আবার দেখো এখন আবার বি থেকে এতে আসবে, তাহলে বি থেকে এতে আসলে আমি বিএ লিখলাম, চাইলে তোমরা নেগেটিভ অফ এবিও লিখতে পারো, সেটাও তোমাদের ইচ্ছা। আচ্ছা আমি বিএ রাখলাম, পরে আমি এটা ক্যান্সেল হয়ে যাবে বি থেকে। আচ্ছা এরপরে হচ্ছে এখন কার্ভটা ঘুরবে কি? ম্যাম এবিবি দুটোই পজিটিভ। না, ডিরেকশন সেম না, তোমার দুইটার লেন্থ সেম বাট ডিরেকশন তো সেম না। বাট দুটোর আগে পজিটিভ সাইন। এখন বিএ লিখলাম যে এবি লিখি নাই তো, আমি একটু পরে আসছি। আগে দেখো, এ থেকে বি গেলাম, বি থেকে এ আসলাম, যা আছে সেটাই লিখলাম, আমি একটু পরে বলছি তারপর কি লিখবো। তারপরে এখন দেখো, এখন এ থেকে আবার পুরো C1 কার্ভ ঘুরবো না, এ থেকে আবার এই মাথা থেকে আবার ঘুরে C1 ঘুরে এই মাথায় এসে পৌঁছাবো, তাহলে কি লিখবো? এটা এই কার্ভটা কি, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? C1টা পজিটিভ না নেগেটিভ? অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ। C1টা অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ। কিন্তু C2টা ছিল ক্লকওয়াইজ, C2টা ছিল এইভাবে ঘড়ির কাঁটার দিকে, আর C1 হচ্ছে ঘড়ির কাঁটার অপোজিট, অ্যান্টি ক্লকওয়াইজ। সো +C1, এটা কিন্তু প্লাসই হবে। আর ডু মানে যে ভিতরে যে ফাংশনটা, এটাই বারবার বসবে, ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন দেখো জি ম্যাম। আমি এ বি আর বি এ লিখেছি, এটা ডিফারেন্সটা কি, এ বির সাথে বি এর ডিফারেন্সটা কি? এ বি ডিরেকশন ইজ নেগেটিভ অফ কি, বিএ। বি এ, তাই না? এ বি আর বি এর ডিরেকশনটা কি? অপোজিট। অপোজিট। তাহলে এখন এটা তাহলে আমি কি করতে পারি, এটা ক্যান্সেল হয়ে যায় না? এই যেটা তুমি এ বির জায়গায় নেগেটিভ অফ বি এ যদি বসায় দাও, এটা ক্যান্সেল হয়ে যায়, এটা যদি বসায় দাও, সেম লেন্থ অপোজিট ডিরেকশন, তার মানে কি ক্যান্সেল হবে না দুইটা? জি ম্যাম ক্যান্সেল। আচ্ছা, তাহলে এ বির জায়গায় নেগেটিভ অফ বি এখানে বসিয়ে দিলে, তাহলে -B +B ক্যান্সেল হয়ে যায়। তাহলে থাকে কোন দুইটা ইন্টিগ্রাল? আমার ইন্টিগ্রাল অফ C2 FZ DZ, এটা নেগেটিভ, প্লাস ইন্টিগ্রাল অফ C1 FZ DZ ইকুয়াল টু 0, এটা থাকে, এই দুটো থাকে। তাহলে তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারবো এখন? লাইন ইন্টিগ্রাল অ্যালং, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা ওই পাশে নিয়ে যাও, তাহলে আমরা কি লিখবো? C1 FZ DZ ইকুয়াল টু C2 লাইন ইন্টিগ্রাল অ্যালং C2 FZ DZ ইকুয়াল। শেষ, এই তো প্রুফ হয়ে গেল, ওই যে তোমার যেটা প্রুফ ছিল, লাইন ইন্টিগ্রাল অ্যালং C1। এখন আমরা আসলে কি পেলাম তাহলে জিনিসটা দেখি। একটা মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন ছিল, দুইটা ক্লোজ কার্ভ ছিল, C1 ভেতরটা ছিল C2। মানে এটা পাথের উপর ডিপেন্ড করে না লাইন। লাইন ইন্টিগ্রাল পথের উপর ডিপেন্ড করে না, আর বাইরেটা ছিল, সরি বাইরেটা ছিল মনে হয় C1, বাইরেটা ছিল C1। সো এখন লাইন ইন্টিগ্রাল অ্যালং C1 ইকুয়াল টু লাইন ইন্টিগ্রাল অ্যালং C2। এইটা যদি এরকম দুইটা সিম্পল ক্লোজ কার্ভের মধ্যে একটা রিজিয়ন থাকে, এই রিজিয়ন আটটা হচ্ছে দুইটা ক্লোজ কার্ভ C1 এবং C2 এর মধ্যে, দিস রিজিয়ন এক্সিস্ট ইন দা মানে বিটুইন দ্য টু সিম্পল ক্লোজ কার্ভ C1 and C2, দেন লাইন ইন্টিগ্রাল ডাজ নট ডিপেন্ড অন পাথ, লাইন ইন্টিগ্রাল পথের উপর ডিপেন্ড করবে না। তুমি যেদিক দিয়ে যাও, ইন্টিগ্রাল অ্যালং C1 এন্ড ইন্টিগ্রাল অ্যালং C2 ইকুয়াল হবে। ঠিক আছে, ইন্টিগ্রাল অ্যালং C1 আর C2 ইকুয়াল। এখন এটা তো মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের জন্য, যদি এটা এরকম হয়, এখন শুধু এখানে কার্ভ দেখো, বাইরে কার্ভ ছিল আগে, মানে একটা বড় কার্ভের ভেতরে একটা ছোট কার্ভ ছিল, সেটা ছিল C2। এখন যদি এটা এক্সটেন্ড করে নেওয়া যায় এইভাবে, চাইলে তোমরা এক্সটেন্ড করে নিতে পারো, মানে এটা যেটা যা আছে পরে এটাও আমাদের লাগবে, C1 আর ভেতরটা ছিল C2, একটা কার্ভ। এটা একটা কার্ভের জন্য ট্রু হলে এটা সবগুলো কার্ভের জন্য ট্রু। আরো যদি অনেকগুলো কার্ভ থাকে, C4 C5 ইনফাইনাইট সংখ্যক কার্ভ থাকে, যতগুলো কার্ভ থাকবে সবগুলো কার্ভের জন্য এটা ট্রু হবে। দ্যাট মিনস এটা কিরকম হবে, তুমি যদি এখন এটাকে ধরো, আমি আরো দুইটা কার্ভ নিলাম, এটা নিলাম C4, এটা C1 C2, আর এটা হচ্ছে ধরো C2 ছিল, C2 আর বাইরেটা ছিল C1। এখন আরো দুটো এক্সট্রা নিয়ে নিলাম, এই যে C3 C4। তাহলে এখন লাইন ইন্টিগ্রালটা আমরা এটা দিয়ে কিভাবে লিখবো? ভেতরে সবগুলোর সাম হবে, এটাকে এক্সটেন্ড করে। আচ্ছা
জি ম্যাম এখন শো করছে। আচ্ছা দেখো, এই যে এটা করলে এটা, কারণ তখন কি হবে জানো, তখন এই যে এখানে এরকম তীরটা তুমি যে এটা ওরা দেখিয়ে দিয়েছে দেখো, এগুলো তোমরা এখন নিজেরা বসে বসে করে দেখবে, এরকম আসবে রেজাল্টটা। এই যে এখানে তিনটা, এই যে ভিতরে তিনটা এরকম ক্রস ক্রস কাট করে এখানে ঠিক আগে একটার জন্য যেটা করেছি এখন বাকি দুইটার জন্য একই করে, তারপর তুমি যদি এখন পুরাটা সিম্পল ক্লোজ কাট চিন্তা করো, করে যদি এখন প্রত্যেকটা বরাবর এখান থেকে যেখান থেকে শুরু করে ধরো এটা যদি এ পয়েন্ট হয়, এখান থেকে শুরু করে এভাবে গিয়ে গিয়ে প্রত্যেকটা বরাবর গিয়ে গিয়ে দেখবা এই জিনিসটা, এই রেজাল্টটা চলে আসবে। এটা তোমরা বাসায় করে দেখো, ঠিক আছে? এই যে এটা নিয়ে, এই ছবিটা নিয়ে এটা প্রুফ করা হয়েছে। মানে মানে প্রুফটা দেখায় না এখন, এত তো প্রুফ করলে আসলে সময় পাওয়া যাবে না সবকিছু যদি এখন দেখাতে যাই তোমরা এটা ঠিক ওটার মতো করে মানে তোমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য দেখতে পারো যে আসলে এটা কি হয়, এরকম আসবে। আচ্ছা, আহ এখন আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে ইয়ে তো কস ইন্টিগ্রাল গেল। উম, এখন হচ্ছে কস ইন্টিগ্রাল ফর্মুলা আছে, আবার একটা, যে ফর্মুলা আমরা করলাম থিওরি ফর কস ইন্টিগ্রাল থিওরেম ইজ ফর সিম্পলি কানেক্টেড রিজিয়ন এন্ড অলসো ফর মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন, দুটার জন্য আমরা কস ইন্টিগ্রাল থিওরেম আমরা প্রুভ করলাম। এখন আমরা কস ইন্টিগ্রাল থিওরেম না, এখন হচ্ছে ফর্মুলা, একটা ফর্মুলা আছে, এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা, যেখানে এই যে দেখো দেখা যাচ্ছে কস না ইন্টিগ্রাল, ম্যাম। নো ম্যাম দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা এটা দেখো কি বলা আছে, if fz is analytic within and on a closed curve C and a if a is any point within C। আসলে এটা ছবিটা ওরা প্রথম ছবিটা আমি ওই যে কালকে ক্লাস নিলাম এই সেকশন দেখে ওদের এখানে বুঝিয়েছি, দেখো এখানে এঁকে দিয়েছি। ফার্স্ট ছবিটা হচ্ছে এটা, এই যে একদম নিচে যেটা, এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই তিনটা ছবির মধ্যে একদম নিচেরটা এটা হচ্ছে ফার্স্ট ফিগারটা। এটা এটা যদিও এখানে বইয়েটা দেওয়া নাই, আমি বোঝানোর জন্য দিয়েছি যে ফার্স্ট ফিগার হচ্ছে আমার এটা, যে এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ। এই যে দেখো, ইফ এফজেড ইজ অ্যানালাইটিক উইদিন অ্যান্ড অন এ ক্লোজ কার্ভ সি, এক ক্লোজ কার্ভ সি, এই ক্লোজ কার্ভের বাউন্ডারি এবং ভেতরের সব পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক এক্সেপ্ট, আচ্ছা আচ্ছা যদি অ্যানালাইটিক হয় তখন দেখো সব পয়েন্ট অ্যানালাইটিক। প্রথম কথা হচ্ছে যে ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক উইদিন অন ক্লোজ এন্ড ইফ এ ইজ এনি পয়েন্ট, এ একটা পয়েন্ট এই ক্লোজ কার্ভের ভেতরে, সব পয়েন্টে অ্যানালাইটিক। এবং সব পয়েন্ট অ্যানালাইটিক বললাম, আমি বাকি পয়েন্ট গুলো বললাম না, যে কোনো পয়েন্ট হতে পারে কার্ভের ভেতরে এবং বাউন্ডারিতে। এখন ওরা স্পেসিফিক একটা পয়েন্ট বলেছে, এ এ একটা পয়েন্ট আছে এই তোমার ক্লোজ কার্ভের ভেতরে। সো ইফ এ বি দা পয়েন্ট উইদিন সি, এস এর ভেতরে যদি একটা পয়েন্ট হয়, দেন এফ অফ এ, এই এফ অফ এ ইকুয়াল টু হবে 1/2 পাই এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। এখানে দেখো এই যে লাইন ইন্টিগ্রালটা ওরা দিয়েছে এফ জেড বাই জেড মাইনাস এ, তোমার কি মনে হচ্ছে যে এই পুরা ডিজেড বাদ দিয়ে বাকি পুরা ফাংশনটাতে কোনো নন অ্যানালাইটিক বা সিঙ্গুলার পয়েন্ট কি আছে? কি মনে হচ্ছে এফ জেড বাই জেড মাইনাস এ, এই ফাংশনটা কি অ্যানালাইটিক হবে পুরাটা? এফ জেড বাই জেড মাইনাস এ, আমি জেড মাইনাস এ যদি পুরাটা ধরি তাহলে কি এটা অ্যানালাইটিক হবে? পয়েন্ট দেখা বুঝাবে। এফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এখানে কি কোনো নন অ্যানালাইটিক পয়েন্ট আছে, সিঙ্গুলার পয়েন্ট আছে ফাংশন যদি এটা হয়? এই ইন্টিগ্রালটা, এই যে আমার ইন্টিগ্র্যান্ড যেটাকে আমরা ইন্টিগ্রেশন করবো এফ জেড বাই জেড মাইনাস এ, এখানে কি কোনো সিঙ্গুলার পয়েন্ট আছে? সিঙ্গুলার পয়েন্ট থাকলে কত, কোনটা? ডিনোমিনেটর জিরো করলে কত আসে, জেড মাইনাস এ জিরো করলে জেড ইকুয়াল টু এ কত, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট না? এটা তো ক্লিয়ার বোঝাই যাচ্ছে, এই পুরো ফাংশনের মধ্যে জেড মাইনাস এ ইকুয়াল টু জিরো করলে জেড ইকুয়াল টু এ একটা সিঙ্গুলার পয়েন্ট, জেড মাইনাস এ জিরো হলে জেড ইকুয়াল টু এ একটা সিঙ্গুলার পয়েন্ট। ডিনোমিনেটর জিরো করলে আমার এই পুরাটা কি ইনফিনিটি হয়ে যায় না? দ্যাট মিনস আমার জেড ইকুয়াল টু একটা সিঙ্গুলার পয়েন্ট, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট। কি বোঝা যাচ্ছে না এখানে জেড ইকুয়াল টু সিঙ্গুলার পয়েন্ট? সিঙ্গুলার জি পয়েন্ট ম্যাম কিভাবে বের যাচ্ছে। করি? একটা ফাংশনের সিঙ্গুলার পয়েন্ট বলতে কি বুঝি? at which point the function fails to be analytic, মানে কি ফাংশনাল ভ্যালু হয় আনডিফাইন্ড হবে অথবা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এখানে এই পুরা ইন্টিগ্র্যান্ডের মধ্যে পুরা এফ জেড বাই জেড মাইনাস এতে একটা সিঙ্গুলার পয়েন্ট কোনটা, সেটা জেড ইকুয়াল টু, কারণ এই জেড ইকুয়াল টু এ বসালে সামথিং বাই জিরো ইনফিনিটি হয়ে যায়। সো এখানে একটা মাত্র সিঙ্গুলার পয়েন্ট আছে, সেটা হচ্ছে এতে, জেড ইকুয়াল টু এতে। তাহলে জেড ইকুয়াল টু একটা সিঙ্গুলার পয়েন্ট। এখন এই পুরা ইন্টিগ্র্যান্ডের মধ্যে একটা সিঙ্গুলার পয়েন্ট যেহেতু আছে, তাহলে আমরা এই কশি ইন্টিগ্রাল থিওরেম কি অ্যাপ্লাই করতে পারবো এটার জন্য? যেটা বলে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে কি আমরা কস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো? কস ইন্টিগ্রাল থিওরেমটা কি ছিল? অ্যানালাইটিক এট অল পয়েন্টস, অ্যানালাইটিক এট অল পয়েন্টস। এট অল পয়েন্টস। এখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট এই কার্ভের মধ্যে থাকতে পারবে না, সব পয়েন্ট অ্যানালাইটিক এবং বাউন্ডারির উপরে এবং ভেতরে। সো আমরা তো কস ইন্টিগ্রাল থিওরেম এই কোনো একটা, এখন এফ জেড বাই জেড মাইনাস এ, এখানে একটা সিঙ্গুলার পয়েন্ট যেহেতু আমার চলে আসছে ইন্টিগ্রালের মধ্যে, তাহলে আমরা এখন
জেড ইকুয়াল টু এ যেহেতু সিঙ্গুলার পয়েন্ট চলে এসছে, আমি অ্যাপ্লাই করতে পারবো না কস ইন্টিগ্রাল থিওরেম। তাহলে আমরা যেটা করতে পারি, একটা কাজ করি, আমরা এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ বলা আছে, প্রথমে স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে যে ইফ জেড ইকুয়াল টু এ, এখানে এ একটা পয়েন্ট ইনসাইড দ্য ক্লোজ কার্ভ, এটা ওরা বলেছে এটাকে মনে হয় সি, হ্যাঁ এটাকে সি, আর যাই হোক সি আর সি ওয়ান মনে নাম দিয়েছে, বাইরেটাকে সি। আচ্ছা পরে আরেকটা আছে, এটা পুরো একটা ক্লোজ কার্ভ ছিল, এটা ফার্স্ট ফিগার ছিল যে ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক ইনসাইড অ্যান্ড অন এ সিম্পল ক্লোজ কার্ভ সি অ্যান্ড এ বি দ্য পয়েন্ট, এ একটা পয়েন্ট, দেন ওরা লিখেছে দিস ইজ ইকুয়াল টু এফ জেড বাই জেড মাইনাস, তোমরা 1/2 পাই আইটা তোমরা এই পাশেও নিয়ে যেতে পারো, ওরা এইভাবে লিখেছে, ওরা বইয়ে যেভাবে লিখছে আমি সেটাই রাখি, 1/2 পাই আইটাকে ওরা 1 বাই এটা ইন্টিগ্রালের বাইরে রেখে এই পাশটা করেছে এফ এ, এটা রেজাল্টটা হচ্ছে এই এফ এটা হচ্ছে এটার অ্যান্সার। এখন তোমার এই ইন্টিগ্রালটা তাহলে লাইন ইন্টিগ্রাল, এই পুরাটার অ্যান্সারটা হচ্ছে বাইরে একটা 1/2 পাই আই কনস্ট্যান্ট আছে, এটার অ্যান্সারটা হচ্ছে তোমার এফ অফ এ, এই যে এটা হচ্ছে তোমার রেজাল্টটা। এটা রেজাল্ট এটা কখন হবে, যদি এ একটা পয়েন্ট হয় ইনসাইড দ্য ক্লোজ কার্ভ সি সি। এবং এখন আমরা এটা প্রুফ করতে গেলে এটা থেকে যেটা আসবে কিভাবে, এটা আসলে প্রুফটা করবো কিভাবে, এখানে আমি তো কস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওরা বলেছে এ একটা পয়েন্ট এই ক্লোজ কার্ভের ভেতরে, বাট আমরা দেখতে পাচ্ছি এতে ফাংশনটা কি নন অ্যানালাইটিক, এই এতে জেড ইকুয়াল টু একটা সিঙ্গুলার পয়েন্ট, যেহেতু এটা একটা সিঙ্গুলার পয়েন্ট আমি কস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না এই ইন্টিগ্র্যান্ডের জন্য, এই পুরো ফাংশনের জন্য। আমি লাইন ইন্টিগ্রাল অ্যালং দিস ক্লোজ কার্ভ সি ইকুয়াল টু 0 এখন লিখতে পারবো না, তাহলে আমি কি লিখবো, তাহলে আমার অন্যভাবে চিন্তা করতে হবে যে আমি কি করতে পারি। এখন যেটা করব, আমার যেহেতু সিঙ্গুলারিটি থাকলে আমি কস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, আমি চেষ্টা করব এই সিঙ্গুলারিটিটাকে কোনোভাবে রিমুভ করতে, অথবা সিঙ্গুলারিটিটাকে সেপারেট করে ফেলতে, আইসোলেট করে ফেলতে, বা এটাকে যদি বলি আমি সিঙ্গুলারিটিটাকে আমি একটা বাউন্ডারি দিয়ে আমি ক্লোজ করে ফেলবো, আমি সরাই মানে এটাকে রিমুভ করে ফেলবো। এখন কিভাবে করতে পারি, এই জেড ইকুয়াল টু এই পয়েন্টটাকে, আমি এই পয়েন্টটাকে সেন্টার করে আমি যদি এখন একটা স্মল রেডিয়াসের সার্কেল, এই পয়েন্টকে সেন্টার করে একটা স্মল রেডিয়াস অফ, ধরো রেডিয়াস আর, এই আর রেডিয়াসের একটা সার্কেল যদি আমি এখন একটা তৈরি করি, তখন কি হবে, এখন কি মনে হচ্ছে, এখন এই পয়েন্ট আমি ভেতরে দিই, নাহলে তারপর বুঝতে হবে, এই পয়েন্ট অ্যাকচুয়ালি তোমার ক্লোজ কার্ভের ভেতরে আছে, এই সিঙ্গুলার পয়েন্টটা হচ্ছে এই সি ওয়ান, এটা সি আর এটা সি ওয়ান, এই সি ওয়ান কার্ভের ভেতরে। আচ্ছা, আমার এই পয়েন্টটাকে জেড ইকুয়াল টু এ কে সেন্টার করে একটা স্মল আর রেডিয়াসের ছোট্ট একটা আমি সার্কেল তৈরি করে ফেললাম এখানে, ঠিক আছে। ম্যাম এখন আমাদের আরেকটা ক্লাস আছে। এখন তাহলে কি জি হচ্ছে, ম্যাম। এখন এখন কিন্তু এই পয়েন্টটা আলাদা হয়ে গেল, ওই রিজন থেকে আলাদা হয়ে গেল না, এই যে এখন দেখো এই রিজন থেকে কিন্তু আলাদা হয়ে গেল, এই যে এই আর রেডিয়াসের আমি একটা সার্কেল তৈরি করলাম, এখন এটা আলাদা হয়ে গেল। তাহলে আমার যেটা হচ্ছে, আহ, এখন আমাকে বলো এই জেড ইকুয়াল টু এ পয়েন্টটা তাহলে এই রিজনে আছে না নাই, এই যে দুইটা কার্ভের মাঝখানে রিজন, এই সার্কেল এবং বাইরের যে বড় কার্ভ, এই রিজন আর, এই আর এর মধ্যে তাহলে আছে না নাই, ম্যাম নাই। আমি তো আলাদা করে ফেললাম, এটাকে ঘিরে ফেললাম একটা ছোট্ট একটা স্মল রেডিয়াসের সার্কেল দিয়ে, এটা বাউন্ডারি দিয়ে দিলাম আর কি, ও আইসোলেট হয়ে গেল, সিঙ্গুলার পয়েন্টটা আর এই রিজিয়নে নাই এখন। তাহলে এখন এই মাঝখানের এই দুইটা কার্ভের মাঝখানের রিজিয়নে আমি ফাংশনটা সব পয়েন্ট অ্যানালাইটিক না, অ্যানালাইটিক, জি ম্যাম। তাহলে আমি এখন কি বলতে পারি, একটু আগে করেছি মাল্টিপ্লি কানেক্টেড, এখন বলো এই রিজিয়নটা কি সিম্পলি কানেক্টেড না মাল্টিপ্লি কানেক্টেড, এখন আমি যে মাল্টিপ্লি কানেক্টেড। এখন কিন্তু আমার এটা কিন্তু এখন একটা মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন হয়ে গেল, মাল্টিপ্লি কানেক্টেড। সো আমি এখন মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নে, আমরা একটু আগে পড়েছি লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি ইকুয়াল টু লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি ওয়ান, এই দুটো ইকুয়াল হবে না, একটু আগে যে পড়লাম, ইয়েস ম্যাম। এক্সটেনশন বাই এক্সটেনশন অফ কশি ইন্টিগ্রাল, তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি। তাহলে এটা এখন এটা আমরা যেটা করব, তোমরা এখন এটা ইন্টিগ্রেশনটা তোমরা এইভাবে করবা, এই যে যেটা তোমার শুরুটা করবো এখান থেকে, এফ জেড ডিজেড জেড মাইনাস এ, আমরা প্রথমে এটা ধরবো 2 পাই এখন ধরবো না, শুধু এই ইন্টিগ্রালটা অ্যালং সি ওয়ান আমরা লিখবো, দিস ইজ ইকুয়াল টু অ্যালং সি আর অ্যালং, প্রথমে লিখি সি বাইরেরটা, এটা হচ্ছে সি ওয়ান এফ জেড ডিজেড জেড মাইনাস এ। এখন যেটা করব, এই আমরা সি ওয়ানটা ইভালুয়েট করবো, এই যে সার্কেলটা যেটা এই যে ভিতরে যে সার্কেলটা, এটা করার জন্য
তোমরা কমপ্লেক্সের যেটা জানো আমরা কিভাবে করি, পোলারে নিয়ে গিয়ে করবো। এই যে এটা আমরা চাইলে এখন আমরা যেটা করবো পোলার ফর্মটা ইউজ করবো। জেড মাইনাস এ কত ধরবো, এটা একটা এটা একটা দেখো এই সার্কেলটাকে কি লিখতে পারি, যে সার্কেলটা আমি বললাম এ রেডিয়াসের একটা সার্কেল, এ রেডিয়াসের একটা সার্কেল, সরি আর রেডিয়াসের একটা সার্কেল, এ হচ্ছে সেন্টার। তাহলে একটা সার্কেল তোমরা কি এখন তৈরি করতে পারো, মড জেড, আমরা এটার মড জেড লিখি আর জেড ইকুয়াল টু কি লিখি পোলার ফর্মে আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন আমার যদি সার্কেলটা এরকম হয়, সার্কেলটা যদি আমার এরকম হয়, সেন্টার অরিজিন না, সেন্টার যদি এখন এ হয়, এটা কত লিখবো, মড জেড মাইনাস ইকুয়াল টু যদি আর, আমার সার্কেল এটা কোনটা বলো তো, এখানে যে সার্কেলটা যেটা আমি তৈরি করেছি সেটা কিন্তু এইটা, এটা না, এই যে সার্কেলটা, এটার ইকুয়েশন কি হবে, সেন্টার এ রেডিয়াস আর, তাহলে সার্কেলের ইকুয়েশন কি লিখবো আমরা, জেড মাইনাস এ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু আর, এটা না, এটা তো জানোই। Yes, ma'am. এটা কার্টেসিয়ান ফর্মে একটা সার্কেলের ইকুয়েশন, যদি সেন্টার এ থাকে রেডিয়াস আর থাকে আমরা কি লিখি, মড জেড মাইনাস ইকুয়াল টু আর লিখি না, এটা তো সবাই জানো, এটা তো তোমরা পরীক্ষাও দিয়েছো, জেড মাইনাস এ মড জেড মাইনাস ইকুয়াল টু আর। এটা কি রিপ্রেজেন্ট করে, এটা এটা কার্টেসিয়ানে নিলে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে না, সেই সার্কেলটা কি হবে। তাহলে এখন আমি যদি উল্টা ভাবে বলি যে একটা সার্কেল সেন্টার দেওয়া আছে রেডিয়াস আর, তাহলে এটা তোমার কার্টেসিয়ান ইকুয়েশন কি হবে, মড জেড মাইনাস ইন টার্মস অফ জেড এ হবে জেড মাইনাস এ মড ইকুয়াল টু আর। এখন এই সার্কেলটা আমি কিন্তু আমার এখানে পেয়ে গেছি মড জেড মাইনাস ইকুয়াল টু আর। এখন এটাকে জেড মাইনাস এ কে আমি কত, এটা যদি অ্যাবসলিউট ভ্যালু তুলে দিই, আমি আর ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি না, পারি না, Yes, মড ma'am. জেড আর, তাহলে জেড কত, শুধু জেড কত, আর ই টু দি পাওয়ার আই থিটা, কারণ ই টু দি পাওয়ার আই থিটা কত, অ্যাবসলিউট ভ্যালু কত, 1 না, তাহলে আমি অ্যাবসলিউট ভ্যালু তুলে দিলে আর ই টু দি পাওয়ার আই থিটা, আর যদি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দেই দুই দিকে তাহলে শুধু আর হবে, ই টু দি পাওয়ার আই থিটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে, এটা রেজাল্ট হচ্ছে 1 cos থিটা আই sin থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা 1 হয়ে যায়। সো এই z মাইনাস a ইকুয়াল টু আর মানে z মাইনাস এর মড আর হওয়া মানে z মাইনাস a ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, মডটা তুলে দিবা, কারণ আমার এই থিওরেমের এই যে তোমার ইন্টিগ্রালের মধ্যে কোনো মড নাই, অ্যাবসলিউট ভ্যালু নাই। তো আমার এখন যেটা করব, এটা আমরা জাস্ট সিম্পলি বসায় দিব, বসায় দিলে তুমি যদি সিম্পলি ইন্টিগ্রেশন করো তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাবা এই তোমার রেজাল্ট যেটা আমাদের দরকার। এই যে এখন ধরবো, ও এখানে আরেকটা কাজ করতে হবে, ম্যাম z মাইনাস আই আমি এখন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ 4টা 20-এ ক্লাস আছে একটা। আচ্ছা এখন কটা বাজে, 22, আচ্ছা আর 2 মিনিট থাকো, খুব অসুবিধা হবে, 4টা এখন বাজে, টাইম তো 4টা 20-এ দাও। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই তোমরা এই কাজটা করে এখন তোমরা বইয়ে যেটা আছে ক্যালকুলেশন একটু দেখবা, ডিজেড এরকম এফজেড কে আবার এখানে এফজেড একটা মাইনাস এফ এ প্লাস এফ, এটা মনে রাখবে, এটা করতে হবে, একটা মাইনাস প্লাস নিতে হবে, একটা মাইনাস এফ এ যোগ করবে, একটা প্লাস এফ এ, মানে এই দুটাকে আমার আনতে হবে একটা, মানে এই প্রুফটার জন্য এটা দরকার, এই লাইনটা মনে রাখবে, এফজেড এর সাথে একটা একটা কারণ আমার প্রমাণের মধ্যে, এই যে প্রুফের মধ্যে একটা ফাংশনাল ভ্যালু এফ এ আছে, তো আমার এটা কোথাও এফ এটা কোথাও নাই, ইন্টিগ্রালের মধ্যে আমি একটা মাইনাস এফ এ আর প্লাস এফ এ নিয়ে এসে এখন দুটাকে সেপারেট করবো। এখন সেপারেট করলে কিরকম হয়ে যাবে, জাস্ট এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এফ এফ জেড মাইনাস এফ এ, আর নিচে থাকবে জেড মাইনাস এ ডিজেড, আর ওই আরেকটা এফ এ যেটা এফ এ, এটা হচ্ছে জেড মাইনাস এ, এটা আলাদা করবা, এটা অ্যালং সি ওয়ান অ্যালং সি ওয়ান। আচ্ছা এখন এখানে ডিজেড, আচ্ছা এখান থেকে এখন জেড মাইনাস এ হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা আমরা বসিয়ে দিব, ডিজেড হচ্ছে আই আর ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, ডিজেড বের করবো, এখানে বসিয়ে দিব, তাহলে জেড এফ অফ জেড জেড ইকুয়াল টু জেড এর জায়গায় বসাবো এ টু দি পাওয়ার আই থিটা, এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা, আর মাইনাস এফ এ থাকবে, আর নিচে থাকবে আর ই টু দি পাওয়ার আই থিটা আই আর ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, 0 to 2 পাই হবে কারণ এটা সার্কেল, আর থিটা লিমিট 0 to 2 পাই। আচ্ছা এটা সি ওয়ানই রাখি, এটা এটা আমি এখন এটাতে এটাতে আমি এটাতে বসাবো না, এটাতে বসানোর দরকার নেই, ওরা প্রথম একটাতে বসেছে, এটাতে মনে হয় বসানো লাগে না, দেখি তো, হ্যাঁ এটাতে মনে হয় না বসালেও হয়, পরেরটাতে এই যে ওরা একটাতে বসিয়ে এটাতে বসিয়ে দিয়েছে, পরেরটা এই যে এখানে দেখো, ও পরেরটা তো বসিয়েছে, দুইটাই লাগবে, আছে পরেরটাতে একইভাবে বসাবা, বসিয়ে এটা, ম্যাম বাকি আচ্ছা পার্টটা ঠিক নেক্সট ক্লাস আছে করি। ঠিক আছে, তাহলে তোমরা এটা এটা দেখি আমরা নেক্সট দিন কমপ্লিট করে ফেলবো না, তোমরা ক্যালকুলেশনটা জাস্ট করে নিয়ে আসো এখানে, এফ এ আর নিচে জেড হচ্ছে আর এটা পারবা, এটা সিম্পল ইন্টিগ্রেশন, তোমরা বইয়ে দেখো আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, এই ক্যান্সেল হয়ে যায়, এখান থেকে একটা আই থাকে, আর 0 থেকে 2 পাই দুটার জন্যই এই লাইন, এটা 0 থেকে 2 পাই। এখন তোমরা দেখবা এখান থেকে আর আরেকটা জিনিস কাজ করবা, আর টেন্স টু 0 বসাবা, এটা ক্যান্সেল হয়ে যায়, এখান থেকে শুধু একটা আই থাকে, আর এখানে এখন আর টেন্স টু 0 এখানে বসায় তোমরা ইন্টিগ্রেশনটা করবে, আর 0 হলে এখান থেকে এফ এ মাইনাস এফ এ, এটা ক্যান্সেল হয়ে যায়, অ্যাকচুয়ালি এফ এ মাইনাস এফ এ পুরো ইন্টিগ্রেশনটা প্রথমটা 0 হয়ে যায়, এটা প্রথমটা অ্যাকচুয়ালি 0 হয়ে যায় এই পুরাটা, আর শুধু এটা থাকে এফ এ হয়ে গেছে আই ডি থিটা, এটা থাকে 0 to 2 পাই, এটা ইন্টিগ্রেশন করলে এটা রেজাল্ট আসে 2 পাই আই এফ এ, এই তোমার প্রমাণটা চলে আসে, ঠিক আছে। কারণ 8টা 0 দিকে কেন নিবো, আর 0 কেন বসাবো, কারণ 8টা ভেরি স্মল সার্কেল, সো আমরা আর টেন্স টু 0 নিয়ে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবো, ক্লিয়ার। এই একটা লাইন করলেই হয়ে যাবে, তোমরা এটা দেখে আইসো।
কশি ইন্টিগ্রাল ফর্মুলাটা ইয়েটা কশি ইন্টিগ্রাল ফর্মুলা ছিল, মনে আছে এইটা স্টেটমেন্টটা ছিল, ইফ এফজেড ইজ অ্যানালাইটিক, ইফ এফজেড ইজ অ্যানালাইটিক within and on within and on a simple closed curve C, simple closed curve C, and if A be any point within C, মানে C এর ভেতরে একটা যদি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট যেটা, এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট অ্যাকচুয়ালি, দেন within C, এই ক্লোজ কার্ভ C তে যদি একটা সিঙ্গুলার পয়েন্ট থাকে, তখন আমরা এই লাইন ইন্টিগ্রাল along the closed curve C, if A be the singular point, তখন ফাংশনটা fz এর সাথে আবার নিচে একটা এরকম সিঙ্গুলার পয়েন্ট z মাইনাস এরকম একটা টার্ম থাকবে, এটা হচ্ছে তোমার কস ইন্টিগ্রাল ফর্মুলা dz। সো এই ফাংশনের লাইন ইন্টিগ্রাল fz বাই z মাইনাস এ, where a is a singular point, এটাকে বলা হয় a is a simple, এই সিঙ্গুলারিটিটাকে বলা হয় আইসোলেটেড সিঙ্গুলারিটি, যেটাকে আমরা বলি পোল বলবো এখন আমরা সব অঙ্কে, ইজ এ সিম্পল পোল, পোল অফ অর্ডার 1, সিম্পল পোল, এগুলো সব পোল, এই সিঙ্গুলারিটি গুলো সব পোল। আইসোলেটেড সিঙ্গুলারিটি গুলো পোল হয় কখন আমরা তো জানি, পোলের ডেফিনেশন। সো এটা এই সিঙ্গুলারিটি গুলোকে বলবো পোল, কারণ এই এছাড়া আর কোনো সিঙ্গুলারিটি এখানে নাই, এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি এবং এগুলোকে বলা হচ্ছে পোল। আচ্ছা, দিস ইজ এ সিম্পল পোল, যেহেতু এই জেড মাইনাস এর উপর পাওয়ার 1, যদি 2 থাকে এটা হোল স্কয়ার থাকতো তাহলে অর্ডার 2 হতো, 3 থাকলে 3 এইভাবে। সো এটার ভ্যালুটা হচ্ছে 1/2 পাই আই, ওরা এদিকে রেখেছে, দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ। এটাই হচ্ছে আমার কশি ইন্টিগ্রাল ফর্মুলা, লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি। যদি এই ক্লোজ কার্ভ সি এর ভেতরে এবং ক্লোজ কার্ভের বাউন্ডারিতে fz analytic হয় everywhere, function is analytic everywhere inside and on the closed curve C, and if a be any point, যেটা এই ক্লোজ কার্ভের ভেতরে যদি একটা সিঙ্গুলার পয়েন্ট থাকে, সেটা ক্লোজ কার্ভের ভেতরে কিন্তু আছে সিঙ্গুলার পয়েন্টটা, কিন্তু ক্লোজ কার্ভের বাউন্ডারিতে কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই, বা এই মাঝখানে রিজিয়নেও কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই। আমরা গতদিন কস ইন্টিগ্রাল ফর্মুলা প্রুফ করেছিলাম, এটাকে সেন্টার করে একটা স্মল রেডিয়াসের একটা সার্কেল তৈরি করেছিলাম। তারপরে আমরা দেখিয়েছিলাম যে এই সিঙ্গুলার পয়েন্টটা হচ্ছে এই দুইটা রিজিয়নের, মানে এই দুইটা কি বলে, এই দুইটা কার্ভের মাঝখানে রিজিয়নে আর নাই, মানে এই রিজিয়নটাতে ফাংশনটা অ্যানালাইটিক। এই যে দুটা কার্ভ সি এবং C1 এর মাঝখানে সব রিজিয়নে ফাংশন অ্যানালাইটিক, এটা আমরা এটা গতদিন এটা প্রুফ করলাম। z ইকুয়াল টু a, সে এই পয়েন্টটা, এই আর রেডিয়াসের সার্কেল, এই z ইকুয়াল টু, এটা হচ্ছে এখন এই পুরা সিম্পল ক্লোজ কার্ভ, এই যে বাইরের যে ক্লোজ কার্ভ সি, এই সি থেকে এখন আলাদা হয়ে গেল, এই ভেতরে রিজিয়নে আমি এই সিঙ্গুলার পয়েন্টটা ছিল এইরকম, এইভাবে এই একটা পয়েন্ট, এই ক্লোজ কার্ভ সি, আমি এখন এই পয়েন্টটাকে, এই সিঙ্গুলার পয়েন্টটা বা এই পোলটাকে কি করে ফেললাম, সেপারেট করে ফেললাম একটা স্মল রেডিয়াসের সার্কেল ড্র করে, আমি এটাকে একটা বাউন্ডারি দিয়ে কি করে ফেললাম, সেপারেট করে ফেললাম। কোত্থেকে, এই যে মাঝখানে রিজিয়ন থেকে, এই যে মাঝখানে যে শেডেড রিজিয়ন, এই রিজিয়ন থেকে আমি এই সিঙ্গুলারিটিটা বা এই পোলটাকে আলাদা করে ফেললাম। এখন এটা করে আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলার প্রুফটা পেয়েছি। তাহলে কস ইন্টিগ্রাল মানে ফর্মুলাটা কি বলছে, যে ইফ এফজেড যদি অ্যানালাইটিক হয় উইদিন এই ক্লোজ কার্ভের সব পয়েন্টে, এই ক্লোজ কার্ভের বাউন্ডারির উপরের সব পয়েন্ট অ্যানালাইটিক, এবং এই মাঝখানের দুটা রিজিয়ন, এই যে রিজিয়নটা, এই ক্লোজ কার্ভ, এই যে এটা যদি C1 হয় আর বাইরেটা যদি C হয়, এই দুইটা ক্লোজ কার্ভের মাঝখানের এই রিজিয়নের সব পয়েন্ট অ্যানালাইটিক। এখন সিঙ্গুলার পয়েন্টটা শুধু ক্লোজ কার্ভের যদি ভেতরে থাকে, এই পুরা সি এর ভেতরে একটা সিঙ্গুলার পয়েন্ট, কিন্তু এটা বাউন্ডারিতে কিন্তু কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই। সো তাহলে আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে বলতে পারি এই 1/2 পাই আই fz z মাইনাস a ইকুয়াল টু, এটার ভ্যালুটা আসবে f অফ a। এই f অফ a বলতে কি বুঝাই, f অফ z যেটা আমার দেওয়া আছে এই যে উপরে, এই ফাংশনটা এক্স্যাক্টলি অ্যাট z ইকুয়াল টু a বসালে আমি f অফ a পাবো। এই ফাংশনাল ভ্যালুটা z এর জায়গায় ইকুয়াল টু a বসালে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার f অফ a। তাহলে আমার f অফ এটা f অফ z থেকে বেরোয় আসবে, ঠিক আছে, এই নিচে z মাইনাস a থেকে না, শুধু fz হচ্ছে এই উপরে, fz হচ্ছে উপরেরটা, এই z মাইনাস এটা কিন্তু fz না, তো আমরা fz হচ্ছে এই উপরেরটা। তো এখান থেকে আমরা f অফ a এই সিঙ্গুলার পয়েন্টটা বসায় দিব z এর জায়গায়, তো আমি পেয়ে যাবো f অফ এটা। তাহলে আমার লাইন ইন্টিগ্রালটা চলে আসবে। এখন যদি তাহলে এখন কথা হচ্ছে যে যদি সিঙ্গুলার পয়েন্ট, ইফ দ্য সিঙ্গুলার পয়েন্ট লাইজ অন দ্য বাউন্ডারি, তাহলে কি আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? এটা হচ্ছে কোয়েশ্চেন, কেউ কি বলতে পারবে? তোমাদের রোল শুরু 53 থেকে না? 53 54 আছে, 5
6 7 আছে? নো ম্যাম, জি ম্যাম আছে। আচ্ছা বলো তো, তুমি বলো তো যে আমাকে কস ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে যে ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক উইদিন অ্যান্ড অন, মানে এই বাউন্ডারির উপরে সব পয়েন্টে অ্যানালাইটিক ফাংশনটা, এবং বাউন্ডারির ভেতরে যে রিজিয়নটা আছে এই ক্লোজ কার্ভ সি এর ভেতরে রিজিয়নে অ্যানালাইটিক। এটা একটা সিঙ্গুলার পয়েন্ট আছে যেটা ছিল। এখন ওই সিঙ্গুলার পয়েন্ট থাকার কারণে আমরা এটাকে আলাদা করে ফেলছি। এখন যে মাঝখানে যে রিজিয়ন, এখানে কোনো মানে কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই আছে, এটা তো এখন এই বাউন্ডারির ভেতরে চলে গেল, এই ছোট সার্কেলের ভেতরে চলে গেল। তাহলে এই যে দুইটা বাউন্ডারি, একটা হচ্ছে ভেতরের ছোট স্মল সার্কেল, আর একটা হচ্ছে বাইরের বাউন্ডারি, একটা C1 আর একটা সি, এই দুটা তোমার এটাকে ধরো নাম দিই আমি C1, দিস ইজ এটাকে নাম দিলাম C1। আমার নেটে একটু সমস্যা, শুনতে পাইনি, একটু আরেকবার বলতেন, একটু আগেরটা শোনা যায় না। Cauchy integral formula বলছে যে fz is analytic within and on a simple closed curve C, and if a be any point within C, এটা কি বোঝাচ্ছে? একটা সিম্পল ক্লোজ কার্ভের ভেতরে, এই যে একটা সিম্পল ক্লোজ কার্ভ, এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ। সিম্পল ক্লোজ কার্ভ বলতে কি বুঝি বলতো? কোনো হোল নাই, কোনো আর ভেতরে কোনো কার্ভ নাই, জাস্ট দিস ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ। এই সিম্পল ক্লোজ কার্ভের ভেতরে শুধু বলা আছে কি একটা পয়েন্ট এ আছে যেটা সিঙ্গুলার পয়েন্ট, আর কিছু নাই। এটা একটা সিম্পল ক্লোজ কার্ভ, তাহলে এই পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক, তাই না? এটাই বলা আছে fz is analytic within and on a simple closed curve C, and if a be any point within C, a একটা পয়েন্ট। এখন তুমি যদি ফাংশনটা fz by z minus a দেওয়া থাকে, এই ফাংশনটা যদি এখন এরকম হয় fz by z minus a, fz divided by z minus, এটা হচ্ছে আমার ফাংশনটা। এখন এই ফাংশনে তাহলে একটা সিঙ্গুলার পয়েন্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোন পয়েন্টটা, z equal to a, তাই না? তাহলে z equal to এটা কিন্তু আবার এই ক্লোজ কার্ভ C এর ভেতরে চলে আসছে। এটা বলাই আছে ক্লোজ কার্ভ সি এর ভিতরে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে। ক্লোজ কার্ভ সি এর ভিতরে সিঙ্গুলার পয়েন্ট থাকাতে আমরা কশি ইন্টিগ্রাল থিওরাম অ্যাপ্লাই করতে পারলাম না, কারণ কশি ইন্টিগ্রাল থিওরাম ছিল লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি 0 হবে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট কার্ভের ভেতরে বা বাউন্ডারিতে না থাকে, তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালু 0 হবে। তাহলে আমি এখানে কশি ইন্টিগ্রাল থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। এটা ক্লিয়ার? এটার জন্য পারবো, কারণ এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ক্লোজ কার্ভের ভেতরে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে। তাহলে আমি কশি ইন্টিগ্রাল থিওরাম যেটা আমরা জানি, লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি 0 হয় কখন? যদি ক্লোজ কার্ভের ভেতরে কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে এবং বাউন্ডারিতেও কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে, মানে সব পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক, তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালু 0 হবে অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি। এখন আমরা যেহেতু এখানে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে, সেহেতু আমরা এখন কশি ইন্টিগ্রাল থিওরাম অ্যাপ্লাই করতে পারলাম না। ওকে, এখন কশি ইন্টিগ্রাল থিওরাম অ্যাপ্লাই করতে পারলাম না, ঠিক আছে, কিন্তু কশি ইন্টিগ্রাল থিওরামের একটা এক্সটেনশন আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি ছিল? সেটা সিম্পল ক্লোজ কার্ভ ছিল না, সেটা ছিল মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের জন্য। সেটা কেমন ছিল? দুইটা এরকম ছিল না, গতকালকে এটা আমি দেখিয়েছিলাম, এটা আবার একটু আমি তাহলে রিপিট করি। সেটা ছিল কি আমার যে এরকম ধর এক্সটেনশন, একটা কার্ভের জন্য ট্রু হলে সবগুলোর জন্য ট্রু হবে। এই বাউন্ডারি ছিল একটা সি বাইরের কার্ভটা, এখন এটার ভিতরে যদি একটা কার্ভ থাকে, এটা কিন্তু এখন মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইন হয়ে গেল, ঠিক আছে? এখন একটা কার্ভের জন্য যদি ট্রু হয়, তাহলে এরকম আরো যতগুলো কার্ভ থাকবে ভেতরে, C1 C2 আরো যতগুলো থাকবে ইনফাইনাইট সংখ্যক, C3 বা আরো যদি বেশিও থাকে, সবগুলোর সাম হচ্ছে বাইরেরটা। এটা হচ্ছে আমরা এক্সটেনশনটা ছিল সাম অফ সি fz dz ইকুয়াল টু লাইন ইন্টিগ্রাল অ্যালং C1 প্লাস C2 প্লাস C3, যদি তিনটা থাকে তিনটা, চারটা থাকলে চারটা, C3। আমরা এই কনসেপ্টটা ইউজ করে কশি ইন্টিগ্রাল ফর্মুলাটা প্রুফ করেছি। আমরা কশি ইন্টিগ্রাল ফর্মুলাটা কিভাবে প্রুফ করেছি এখন সেটা মনে আছে? এখন সেটা বলি। সেটা হচ্ছে এই এক্সটেনশনটা দিয়ে করেছি, কারণ আমরা যেহেতু আমার রিজিয়নটা, এখন দেখো যখনই এখানে স্টেটমেন্টটা বলা আছে যে fz is analytic within and on a simple closed curve C, and if a be any point, এখন এখানে কথাটা বলা আছে যে একটা সিম্পল ক্লোজ কার্ভ আছে fz, এই যে তোমার এই C এর ভেতরে এখন একটা সিঙ্গুলার পয়েন্ট আছে উইদিন অ্যান্ড অন, সব পয়েন্টে কিন্তু অ্যানালাইটিক, শুধুমাত্র এই পয়েন্টটা ছাড়া, এ ছাড়া। তাহলে এখন আমরা কি করব? এটা তো একটা নন অ্যানালাইটিক বা সিঙ্গুলার পয়েন্ট চলে আসছে, এটাকে আমার সামহাউ সেপারেট করে ফেলতে হবে এই পুরো রিজিয়ন থেকে। এই যে রিজিয়ন আর, এটা থেকে আমার কি করতে হবে? এটাকে উই শুড সেপারেট ইট। সো কিভাবে? হাউ টু সেপারেট ইট? বাই ড্রয়িং এ সার্কেল অফ স্মল রেডিয়াস আর। এই যে স্মল রেডিয়াস আর এর একটা সার্কেল তৈরি করলাম। এখন আমার এটা ভেতরে চলে গেল, এটা এখন এই যে এখন এটা এই সার্কেলের ভেতরে চলে আসলো। দ্যাট মিনস নাও দিস এ ইজ নো মোর ইন বিটুইন দ্য টু কার্ভ। এখন এই রিজিয়নের মধ্যে কিন্তু নাই, এই যে বাইরে যে এই যে দুটা কার্ভের মাঝখানে রিজিয়নে এখন কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই, আছে? এটা তো এখন এই যে মাঝখানে যে দুটা কার্ভের মাঝখানে, একটা হচ্ছে সি একটা হচ্ছে C1, এই দুটা কার্ভের মাঝখানে যে রিজিয়ন, এই রিজিয়নের সব পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক। এখন আমরা কশি ইন্টিগ্রাল থিওরামের এক্সটেনশনটা দিয়ে আমরা তাহলে এটা পেয়েছি লাইন ইন্টিগ্রাল, এখন ভেতরে অ্যালং দ্য কার্ভ C1 এবং C ইকুয়াল, এটা দিয়ে আমরা ওই যে গতকালকে প্রুফ করলাম। এখন এটা লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ C এবং লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ C1 ইকুয়াল হবে, ওইটা ধরে নিয়ে আমরা কশি ইন্টিগ্রাল ফর্মুলা প্রুফ করেছি। ফর্মুলাটা আমার এটা আসছিল ফাইনালি, এই যে 1/2 πi I fz z - dz f। এখন কোয়েশ্চেন হচ্ছে
গস ইন্টিগ্রাল ফর্মুলাতে তোমার বলা ছিল যে সিঙ্গুলার পয়েন্টটা একটা ক্লোজ কার্ভ সি এর ভেতরে আছে, কিন্তু এখানে কিন্তু কোথাও বলা ছিল না যে বাউন্ডারির উপরে আছে, বলা ছিল? না ম্যাম। বাউন্ডারিতে নাই। দ্যাট মিনস বাউন্ডারিতে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে আমি কশি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে ক্লিয়ার fz is analytic within and on a simple closed curve। মানে এখানে বলাই আছে যে এই কশি ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে অ্যানালাইটিক অন দ্য বাউন্ডারি, বাউন্ডারির সব পয়েন্টে অ্যানালাইটিক হবে, এবং বাউন্ডারির ভেতরে যে রিজিয়নটা থাকবে এই যে দুইটা ক্লোজ কার্ভের মাঝে, এই রিজিয়নের সব পয়েন্ট অ্যানালাইটিক। সো আমি বাউন্ডারিতে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট চলে আসে তাহলে আমি কশি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তখন কি হবে? লাইন ইন্টিগ্রালের ভ্যালুটা তাহলে কত হবে ওই বাউন্ডারির উপরে যে ভ্যালুটা, যে পয়েন্ট আছে সেটার জন্য? ম্যাম ভিতরে যেটা আছে ওইটার কথা বলছেন? না না, যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট বাউন্ডারির উপরে থাকে, ভেতরেটা তো আমি ভেতরে আছে, এটা তো এই সার্কেলের ভেতর চলে গেল, কিন্তু বাউন্ডারি এটার জন্য তো এটা, এই যে ভেতরে যে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে, এই পুরা একটা কার্ভ সি এর ভেতরে একটা সিঙ্গুলার পয়েন্ট, এটা তো এটা প্রথমেই বলা আছে ইফ fz is analytic within and on a simple closed curve C and if a be any point, এটা হচ্ছে এই একটা সিঙ্গুলার পয়েন্ট কার্ভের ভেতরে। এটার জন্য তো তোমার এই ফর্মুলা ট্রু। যদি এ একটা সিঙ্গুলার পয়েন্ট বাউন্ডারির ভেতরে থাকে, ক্লোজ কার্ভের ভেতরে থাকে, তাহলে আমরা এটাকে যে এরকম এভাবে ছোট সার্কেল ড্র করে আমরা এরকম সেপারেট করে আমরা এই কশি ইন্টিগ্রাল ফর্মুলা তো পেয়ে গেলাম, আমরা তো এটা রেজাল্ট পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা সিঙ্গুলার পয়েন্ট ভেতরে থাকলেও আমরা কি করতে পারি? কশি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা লাইন ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে পারি। এটা কার জন্য বলো? যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট ওই ক্লোজ কার্ভ সি এর ভেতরে থাকে, সেটা এক ব্যাকের বেশিও হতে পারে, এখানে একটা বলেছে, কিন্তু এটা জেনারেলাইজ করে মানে ইনফাইনাইট সংখ্যক সিঙ্গুলার পয়েন্টের জন্য একই হবে। তখন একটু ফর্মুলাটা একটু ডেরিভেটিভ ফর্মে চলে আসবে, আমি সেটাও দেখাবো। সিম্পল ক্লোজ কার্ভের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তোমার এখানে যদি আরো সিঙ্গুলার পয়েন্ট বেশি থাকে তখন কি হবে? সবগুলোর সাম হচ্ছে বড় কার্ভটা, বাইরের কার্ভটা হবে। এখানে ধরো আরেকটা সিঙ্গুলার পয়েন্ট আছে, যদি আমি এখন এটা বলি এভাবে যে এখানে এ একটা সিঙ্গুলার পয়েন্ট, আমি আরো সিঙ্গুলার পয়েন্ট ড্র করতে পারি চাইলে। সে এখানে আরেকটা ধরো আরেকটা পয়েন্ট সি, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট বি, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট সি, এটাকে স্মল মানে একটা সেন্টার করে একটা স্মল সার্কেল ড্র করলাম। তো সবগুলোই তো হচ্ছে কি সিঙ্গুলার পয়েন্ট, আরো সিঙ্গুলারিটি থাকতে পারে। তো যতগুলি সিঙ্গুলার পয়েন্ট থাকবে তার জন্য কিন্তু আমার এই একই ফর্মুলা দিয়ে আসবে লাইন ইন্টিগ্রালটা। সবগুলোর সাম নিব, সাম নিলেই আমার পুরো বাইরের বড় কার্ভটা লাইন ইন্টিগ্রাল পেয়ে যাবো। তাহলে বাইরের কার্ভ এই যে সি, যেটা বড় কার্ভটা, এটা লাইন ইন্টিগ্রালের ভ্যালুটা হবে সাম অফ অল দ্য লাইন ইন্টিগ্রাল অফ অল দ্য কি সিঙ্গুলার পয়েন্টস। এই প্রত্যেকটা সিঙ্গুলার পয়েন্টে আমি আলাদা আলাদা করে লাইন ইন্টিগ্রাল অ্যালং এই সিঙ্গুলার পয়েন্ট বরাবর যে কার্ভগুলো, যে ছোট ছোট স্মল সার্কেল, এই স্মল সার্কেল বরাবর আমি যতগুলো লাইন ইন্টিগ্রালের ভ্যালু পাবো সেগুলোকে সাম করলেই আমি বাইরের এটার বড়টার ভ্যালু পেয়ে যাবো। সো বাইরের মানে অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি, এই বিগার কার্ভের তোমার লাইন ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু সাম অফ অল দ্য স্মল কার্ভস ইনসাইড দ্য সার্কেল সি। সবগুলো ভেতরের কার্ভের সাম, এটা হচ্ছে এক্সটেনশনের মধ্যে আছে এটা। হ্যাঁ, ও আচ্ছা, আমাকে এরা ফোন দিচ্ছে। আচ্ছা, ওদের আজকে ক্লাস আছে। হ্যালো, হ্যাঁ তোমরা সি না এ সেকশন? আচ্ছা, তোমরা 10টা মিনিট পরে জয়েন করো। হ্যাঁ, আমি 10 মিনিট পরে লিঙ্ক দিই। প্রবলেম হবে? 10টা মিনিট পরে লিঙ্ক দিচ্ছি, আমি এটা একটু শেষ করছি ওদের সাথে। ওকে, একটু জানিয়ে দাও 10 মিনিট পরে আমি লিঙ্ক দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এই গেল। তাহলে এখন যদি বাউন্ডারির উপরে কোনো পয়েন্ট থাকে, সিঙ্গুলার পয়েন্ট, তাহলে কিন্তু কস ইন্টিগ্রাল ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো না, লাইন ইন্টিগ্রাল এটা হবে না। বাউন্ডারির উপরে কোনো পয়েন্ট চলে আসলে তখন লাইন ইন্টিগ্রালের ভ্যালু হবে 0। ঠিক আছে? তাহলে বাউন্ডারির এক্স্যাক্টলি উপরে থাকলে সে তখন লাইন ইন্টিগ্রাল এক্স্যাক্টলি ওই পয়েন্টের জন্য তুমি এক্স্যাক্টলি ইকুয়াল টু 0 বসাই দিবা, আর কিছু তোমার বের করতে হবে না। এটা গেল। আচ্ছা, এখন আমাদের অঙ্ক যেটা, ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলাটা দেখাই। এবারে আমি দেখাই ফেলি। তাহলে আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা এফ প্রাইম এ ফর দ্য ডেরিভেটিভস এখন আমরা দেখবো। কস ইন্টিগ্রাল ফর ডেরিভেটিভস এটা ছিল 1/2 পাই আই এফ জেড ডিজেড বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা এটা যদি ফর ডেরিভেটিভস, কসি ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভস অফ এফ জেড, এখন এফ জেড এর জন্য আমরা পেয়েছি, কিন্তু ফর হায়ার ডেরিভেটিভের জন্য কি হবে? ফর এফ প্রাইম জেড এগুলোর জন্য কি হবে? এফ ডাবল প্রাইম জেড, এগুলো যদি এরকম আস্তে আস্তে এনএথ অর্ডার আপ টু এনএথ অর্ডার পর্যন্ত, যে ফাংশনের সবগুলো ডেরিভেটিভ আপ টু এনএথ অর্ডার পর্যন্ত যতগুলো ডেরিভেটিভ আছে সবগুলোর জন্য ফর্মুলাটা তাহলে কি হবে? এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা। এটা হচ্ছে ফর এফ প্রাইম জেড ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে
ফর্মুলাটা একটু চেঞ্জটা দেখো, আগে ছিল এফ, এখন কি হচ্ছে চলে আসছে, যখন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ থাকবে তখন এখানে হয়ে যাবে ফার্স্ট ডেরিভেটিভ, ফাংশনাল ভ্যালুটা ফার্স্ট ডেরিভেটিভ বের করে ওই পয়েন্টটা বসাবা। আগে আমি এফ অফ এ পেয়েছি, এফ অফ এ মানে এট জেড ইকুয়াল টু এ, কোথায় বসাচ্ছ, এফ অফ জেড এর মধ্যে তুমি জেড ইকুয়াল টু এ বসালে তুমি এফ অফ এ পেয়ে যাচ্ছ। আর এফ প্রাইম এ মানে কি, এফ প্রাইম জেড এটা বের করবা, দেন জেড ইকুয়াল টু এ এক্স্যাক্টলি বসাবা, তাহলে এফ প্রাইম এ চলে আসবে, তাই আসবে না? তাহলে এফ প্রাইম এ পেতে গেলে কি করতে হবে, ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করবা, ফার্স্ট ডেরিভেটিভ করে জেড ইকুয়াল টু এ এক্স্যাক্টলি আমি যদি বসাই তাহলে এফ প্রাইম এ পেয়ে যাবো। এখন এটা কখন হয়, এটা একটু চেঞ্জটা হচ্ছে, যদি ফাংশনটা এরকম হয় এফ জেড বাই জেড মাইনাস এ হোল স্কয়ার, আগে ছিল কি, আমি কস ইন্টিগ্রালের প্রথমটা যেটা আমরা প্রুফ করলাম কস ইন্টিগ্রাল ফর্মুলা যেটা z equals to a. সিম্পল পোল, ওটা ছিল সিম্পল পোল। এখানে হচ্ছে এই জেড ইকুয়াল টু এ ইজ আ পোল অফ অর্ডার 2, পোল অফ অর্ডার 2। এই যে অর্ডার 2 হলে তখন এই জেড মাইনাস এর উপর একটা স্কয়ার চলে আসবে, 2 অর্ডার 2। এটা কিন্তু মানে এখানে জেড ইকুয়াল টু এ সিঙ্গুলারিটি কিন্তু একই, সেম পয়েন্ট রিপিটেশন, বাট এখানে একই পয়েন্ট কিন্তু এখানে কয়টা ভ্যালু একই, তো এখানে জেড মাইনাস এ হোল স্কয়ার। তাহলে তুমি দেখবা কিছু কিছু ইন্টিগ্রেশন করার সময় এরকম জেড মাইনাস এর উপর একটা পাওয়ার থাকে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যতগুলো সিঙ্গুলারিটি থাকবে সবগুলোর উপরে, হয়তো সবগুলোতে না থাকলেও কোনো কোনোটাতে হয়তো এরকম পাওয়ার থাকবে 2, 3, যেটার জন্য এরকম পাওয়ার থাকবে মানে 1 এর বেশি হয়ে গেলেই তখন এটা হয়ে যাবে এই ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা আসবে 2 এর জন্য। আর যদি 3 হয় তখন কোন ফর্মুলা আসবে, আমি যদি পোল অফ অর্ডার 3, দেখেন এটা খেয়াল করো ফর্মুলাটা চেঞ্জটা, আগেরটা ছিল এরকম এফ অফ এ, আগে ছিল, আগে প্রাইম ছিল না, এফ অফ এ এটা ছিল 1/2 পাই আই ছিল বাইরে, 1/2 পাই আই এফ জেড বাই জেড মাইনাস এ, এটা ছিল আমার ফর্মুলাটা, কস ইন্টিগ্রাল ফর্মুলা, শুধু জেড মাইনাস এ, সিম্পল পোল, নিচে জেড মাইনাস এ। এখন জেড মাইনাস এ যখন হোল স্কয়ার, এখানে এখানে যখন 2, এখানে তখন ফার্স্ট ডেরিভেটিভ এক কম, এটা মনে রাখবা, এফ ডেরিভেটিভ হচ্ছে 1 লেস, এক কম হবে পাওয়ার। আর এখানে ফ্যাক্টোরিয়াল 1, আমরা ফ্যাক্টোরিয়াল 1 লিখি না, এখানে ফ্যাক্টোরিয়াল 1 আসলে, এর পরেরটাতে যখন ফ্যাক্টোরিয়াল 1 দেখে আমরা এখানে 1ই রাখি, ফার্স্টের জন্য লিখি না, পরেরটাতে একটা ফ্যাক্টোরিয়াল আছে। যখন 2 হবে এফ সেকেন্ড ডেরিভেটিভ হবে, তখন এখানে হবে সেকেন্ড ডেরিভেটিভের জন্য ফ্যাক্টোরিয়াল 2 হবে 1 এর জায়গায়, নিচে 2 পাই আইটা শুধু ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না, এফ জেড ডি জেড হবে, আর নিচে হবে জেড মাইনাস এ হোল কিউব, একটা বেশি, এখানে সেকেন্ড, এখানে থার্ড, আর এখানে এক বেশি। দেখো এখানে সেকেন্ডের জন্য এখানে এক বেশি, এই পোলে একটা বেশি থাকবে অর্ডার, সো এখানে যখন 3, এখানে তখন ডেরিভেটিভ হবে 2, আর ফ্যাক্টোরিয়াল হলো ডেরিভেটিভ আর ফ্যাক্টোরিয়াল সেম, ডেরিভেটিভ এন্ড ফ্যাক্টোরিয়াল সেম, এটা 2 হলে এটা 2, এটা 3 হলে এটা 3। আবার এফ এটা যদি থার্ড অর্ডার থাকে তখন হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 2 পাই আই এফ জেড, এটা নিচে হয়ে যাবে এক বেশি, এটা মনে রাখবা যে পোল অফ অর্ডার 4 হয়ে যাবে। আচ্ছা এইভাবে তাহলে আমরা এন এর ডেরিভেটিভের একটা জেনারেলাইজড ফর্মুলা আছে, তাহলে এটা থেকে কি লেখা যায় বলো তো, এন এরটা, n factorial divided by 2 আমি pi i. সহজ হয় আমরা এটা মনে রাখবো, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে আমরা 1 এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ডেরিভেটিভ ইকুয়াল, এটা পাওয়ার সেম 2 pi থাকবে, i এফ জেড divided by z minus a to the n power plus 1 n plus 1. ডিজেড, এটা আমরা মনে রাখবো এন এর ডেরিভেটিভের ফর্মুলা, যদি পোল অফ অর্ডার 1 ছাড়া, সিম্পল ছাড়া, পোল অফ অর্ডার এন। এখন এর মানে এখানে 2 হতে পারে, 3 হতে পারে, যতগুলি হোক আমরা ইন জেনারেলটা মনে রাখলেই লিখতে পারবো, এন এর জায়গায় ওটা বসায় দিয়ে তুমি সরাসরি পেয়ে যাবা। তাহলে আমরা এটা মনে রাখবো ফর্মুলা, যদি সিম্পল পোল না হয়, পোল অফ অর্ডার 2 হোক 3 হোক, আমরা এন এর অর্ডারটা মনে রাখলে, আমি এখানে এন এর ভ্যালু সিম্পল পোল এখান থেকে কত আসে বলো তো, এন ইকুয়াল টু 0 বসালে কি চলে আসে, সিম্পল পোল চলে আসে না, Yes, এন ma'am. ইকুয়াল টু 0 হলে ফর এন ইকুয়াল টু, তাহলে আমার কস ইন্টিগ্রাল ফর্মুলাটা পেয়ে যাই, তখন এখানে এফ অফ এ হয়ে যায়, আর এখানে যেটা যাই হোক। এখন আমি ম্যাম যদি পয়েন্টটা সেন্টারে থাকে তাহলে কোনোভাবেই মানে কসি ইন্টিগ্রালটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সেন্টারে না তো, বাউন্ডারিতে, মানে সেন্টার না, সরি ম্যাম, বাউন্ডারিতে থাকলে, বাউন্ডারি বা বাউন্ডারির বাইরে থাকলে লাইন ইন্টিগ্রাল 0 হবে, বাউন্ডারির উপরে থাকলেও বা বাউন্ডারির বাইরে থাকলে তো আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে কি জানি, শুধু বাউন্ডারি বা বাউন্ডারির ভিতরে অ্যানালাইটিক, মানে সিঙ্গুলার পয়েন্ট বাউন্ডারির বাইরে আছে, তাহলে তো লাইন ইন্টিগ্রাল 0, তুমি একটা সিঙ্গুলার পয়েন্ট পেয়েছো সেটা বাউন্ডারির বাইরে, তাহলে কি আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা থিওরেম দিয়ে কি জানি যে ওই ক্লোজ কার্ভের ভেতরে এবং বাউন্ডারিতে কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই, তাহলে লাইন ইন্টিগ্রাল 0 না, তাহলে কোনো সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে এবং সেটা যদি বাইরে থাকে বাউন্ডারি, তাহলে লাইন ইন্টিগ্রাল কি হবে, 0 হবে। কস ইন্টিগ্রাল তোমরা থিওরেমটা আজকে আবার গিয়ে দেখবা, থিওরেমটা কি বলা আছে, বাউন্ডারিতেও নাই বাউন্ডারির ভেতরেও নাই, তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালু কত, 0 হবে, 0। আচ্ছা 6 পয়েন্ট অ্যানালাইটিক, আর এখানে কস ইন্টিগ্রাল ফর্মুলাটা এই যে আচ্ছা এখানে আমরা কস ইন্টিগ্রাল থিওরামটাতে ছিল এটা, ইফ এফ ইজ ফাংশন অ্যানালিটিক এন্ড ডেরিভেটিভ কন্টিনিউয়াস অর ইনসাইড এন্ড অন বলা ছিল, সিম্পল ক্লোজ কার্ভ, এই যে ইনসাইড এন্ড অন বলা আছে, অন মানে বাউন্ডারি আর কি, তাহলে কস ইন্টিগ্রাল থিওরামটা হচ্ছে যে বাউন্ডারির উপরে থাকলেও লাইন ইন্টিগ্রাল 0 হবে। আর
কস ইন্টিগ্রাল ফর্মুলা এখন আমরা যেটা ইয়ে করব, একটা প্রবলেম এখানে দেখাই। এই যে এখানে আছে কসি প্রবলেম, এটা মনে হয়। হ্যাঁ আচ্ছা, এখানে আমি 46 আগে দেখি, এটা একটু সহজ আছে এটা। আচ্ছা, এটা তোমরা এই বইয়ে এইভাবে করেছে, তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো। দুই ভাবে করা যায়। ওরা 46 একভাবে করেছে, আবার 47 একভাবে করেছে। আমি মনে হয় একটা ভাবেই দেখাই। একটা ভাবেই দেখাই, মানে এই বইয়ের মতো করে না করে একটু মানে একই কথা একই একটু চেঞ্জ করে দেখাই। এটা হচ্ছে জেড ডিজেড বাই জেড স্কয়ার ক্লোজ কার্ভটা দেওয়া আছে, জেড স্কয়ার ইকুয়াল টু 4 এক্স স্কয়ার আছে। আমি ইয়েতে করছি, বোর্ডে দেখাই। এখানে প্রবলেমটা ছিল এরকম, তোমার ক্লোজ কার্ভ সিটা দেওয়া ছিল এক্স স্কয়ার। অনেক সময় এইভাবে বলে ওরা, অনেক সময় এইভাবে সার্কেলটা দিয়ে দেয়, আবার অনেক সময় এটাকে এইভাবে লেখা যায়। এটা তো জানো জেড দিয়েও লেখা যায়, জেড ইকুয়াল টু 2 লেখা যায় না? এটা তো সেম কথা কিনা? এটাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার এইভাবেই দেওয়া থাকবে, এরকম সার্কেল কমই দেওয়া থাকে, মানে কার্টেসিয়ানে না থেকে তোমরা এরকম জেড এর টার্মেই থাকে, মড জেড, অনেক সময় মড জেড মাইনাস এ এরকম থাকে, জেড মাইনাস 1 ইকুয়াল টু 2 এরকম থাকলো। দ্যাট মিনস একটা সার্কেল, এটা তো বুঝতেই পারছো। এটা সেন্টারও বের করে ফেলবা, তুমি যদি বুঝতে না পারো এক্স প্লাস আই ওয়াই বসায় তুমি সার্কেলের সেন্টার বের করবা, রেডিয়াসটা তো বুঝাই যাচ্ছে ও 2। সো এটা সেন্টারটা যদি বুঝতে না পারো পুরো সার্কেলটা বের করে সেন্টারটা বের করে ফেলবা। আর যদি বুঝতে পারো তাহলে তো সহজ, কারণ এখানে রিয়েল হলে সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর থাকবে, আর এখানে যদি আই থাকে, আই হোক বা আই এর সাথে কোনো কনস্ট্যান্ট হোক, z মাইনাস 2i 3i বা হোয়াট এভার একটা z মাইনাস একটা কনস্ট্যান্ট আই থাকে, তাহলে এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসের উপর সেন্টার থাকবে। তো এটা তুমি সার্কেল না বের করেও তোমার এটা থেকেও বুঝতে পারো। এখন এখানে কোয়েশ্চেনটা আছে, তোমার এই লাইন ইন্টিগ্রালটা দেওয়া ছিল এরকম dz বাই z স্কয়ার প্লাস 1, এটা ছিল তোমার কোয়েশ্চেন। এটা বের করতে হবে অ্যালং দিস কার্ভ, এই যে এখানে সার্কেলটা দেওয়া আছে, এই সার্কেল বরাবর অ্যালং দিস, এক্সাম্পল 46। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখবো এটা সিঙ্গুলারিটি গুলো আছে কিনা, এই ফাংশনে কোনো সিঙ্গুলারিটি আছে কিনা। তাহলে সিঙ্গুলারিটি আমরা কিভাবে পাবো? জেড স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 করে ফেলবো। তাহলে জেড ইকুয়াল টু -1 মানে প্লাস মাইনাস আই। আচ্ছা, এটার জন্য ছিল না, এটা 46 ছিল না, 46 ছিল প্লাস, আমি মানে এটা 47 একটা করছি, এটা কি 46? দেখি 46টা, ও 46টা জেড স্কয়ার মাইনাস 1 ছিল, এখন মনে পড়ছে। না, এটা হচ্ছে 47, আমি যেটা এখন করছিলাম এটা 7। আগে 6টা দেখাই, 6টা একটু সহজ ছিল। 6টা ছিল জেড স্কয়ার মাইনাস 1, এটা ছিল। তাহলে জেড ইকুয়াল টু প্লাস আই মাইনাস প্লাস 1 মাইনাস 1, দুটা জেড ইকুয়াল টু প্লাস 1 এবং মাইনাস 1, এই দুটা হচ্ছে আমার পোল। এটা হচ্ছে সিম্পল পোলস। তাহলে কস ইন্টিগ্রালের যেটা আমরা মেইন ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করবো, সিম্পল পোলের জন্য তো কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন একটা একটা করে দেখাই। প্রথমে দেখো, আমরা এখন দেখবো এই যে সার্কেল যেটা দেওয়া আছে, এই সার্কেলটা ভেতরে আছে না বাইরে আছে, সিঙ্গুলার পয়েন্ট দুটা, সেটা দেখি। এটা হচ্ছে 2 রেডিয়াসের একটা সার্কেল। তাহলে এখন জেড ইকুয়াল টু প্লাস 1 আর জেড ইকুয়াল টু মাইনাস 1, এই প্লাস 1 এখানে এক্স অ্যাক্সিসের উপরে সেন্টার, এই যে দেখো এটা সেন্টার তো অরিজিন। তাহলে এই প্লাস 1 এখানে জেড ইকুয়াল টু প্লাস 1 আর এখানে জেড ইকুয়াল টু মাইনাস 1, দুটোই কোথায় আছে? সার্কেলের ভেতরে আছে। প্লাস 1 এবং মাইনাস, এটা তো সেন্টার অরিজিন, এটা হচ্ছে অরিজিন 0 0। সো এই প্লাস 1 এবং মাইনাস 1 এই দুটো সিঙ্গুলার পয়েন্ট এই কার্ভের ভেতরে আছে, এই ক্লোজ কার্ভ সি এই সার্কেলটার ভেতরে আছে। এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2, এই সার্কেলটা, এই কার্ভটা মানে জেড ইকুয়াল টু 2 এটা। তো এখন আমরা তাহলে কি কস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? কার জন্য? সেপারেটলি এই পয়েন্টের জন্য অ্যাপ্লাই করবো, সেপারেটলি এই পয়েন্টের জন্য অ্যাপ্লাই করবো। কারণ আমার কস ইন্টিগ্রাল ফর্মুলা বলছে যে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট এই ক্লোজ কার্ভ সি এর ভেতরে থাকে তাহলে লাইন ইন্টিগ্রালটা 0 হবে না। কি হবে? লাইন ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে ওই যে 1/2 পাই আই এফ জেড ইকুয়াল টু এফ অফ এ। আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে পেয়েছি এফ অফ এ হবে 2 পাই আই ইনটু এফ অফ এ, লাইন ইন্টিগ্রালের ভ্যালু। সো আমার এখানে 0 হচ্ছে না, যেহেতু এটা ক্লোজ কার্ভের ভেতরে আছে। বাউন্ডারিতে থাকলেও 0 হবে, বাউন্ডারির বাইরে থাকলেও 0 হবে। সো যেহেতু দুটোই বাউন্ডারির ভেতরে আছে, তাহলে আমরা এখন আলাদাভাবে এটা আমি আমার মতো করে দিচ্ছি। ধরো তোমরা এইভাবে লিখবা প্রথমে, এই যে এই জিনিসটাকে এখান থেকে আসবে এরকম। তুমি যে সিঙ্গুলারিটিটা বের করবা সেটা ধরো তুমি জেড ইকুয়াল টু 1 এর জন্য এখন বের করছো এটার জন্য। তাহলে জেড ইকুয়াল টু 1 এর জন্য যখন বের করছো তাহলে জেড মাইনাস 1টা নিচে রাখবা, কারণ এখানে জেড ইকুয়াল টু 1 হচ্ছে পোল, আর জেড এখানে জেড প্লাস 1 জেড মাইনাস 1 দুটা ফ্যাক্টর না। তোমরা আরেকটা লাইন করতে পারো চাইলে, এইভাবে একটু করে নাও, ধরো এইভাবে ফ্যাক্টরাইজটা করে নাও, সুবিধা হবে। ডিজেড বাই জেড মাইনাস 1 জেড প্লাস 1, আরেকটা লাইন করার পরে, এটা করার পরে এখন এখানে তোমার উপরে 1ই ছিল নাকি? উপরে 1ই মনে ছিল, এটাতে মোস্ট প্রবাবলি 1 ছিল। আচ্ছা ঠিক আছে, উপরে ডিজেডই ছিল। তাহলে এখন জেড ইকুয়াল টু 1 এর জন্য যখন বের করছো এটা নিচে রাখবা, এই যে জেড প্লাস 1 এটাকে তুমি উপরে নিয়ে যাবা, এটাকে উপরে নিয়ে যাবা, তাহলে এটা হয়ে যাবে ডিজেড বাই জেড প্লাস 1 এই একটার জন্য। আচ্ছা, এখন সেকেন্ডটার জন্য আমরা আসি। সেকেন্ডটার জন্য বের করবো, সেকেন্ডটার জন্য কিভাবে বের করবো? এই একই জিনিস করবো, যেটার জন্য বের করবা সেটাকে নিচে রাখবা, তাহলে আমি মানে কস ইন্টিগ্রাল ফর্মুলাটা আমাকে মিলাতে সুবিধা হবে। জেড প্লাস 1
এখন আমি জেড ইকুয়াল টু প্লাস ওয়ান জেড ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য বের করছি, আমি এটা নিচে রাখবো আর জেড মাইনাস ওয়ানটা এখন উপরে নিয়ে যাবো আর ডিজেড থাকলো। এখন আমার সুবিধাটা কি, ফাংশন কোনটা বুঝতে আমার সুবিধা হবে। এখন এক্স্যাক্টলি তুমি কস ইন্টিগ্রাল ফর্মুলাটার সাথে মিলাতে পারবা। হয়তো 2πi টা নাই, আমি 2πi টা পরে ব্যালেন্স করে দিব, ওটা অসুবিধা নাই, বা ওদিকে দিয়ে দিলাম। আমি শুধু ডিজেড বাই জেড মাইনাস এ ইকুয়াল টু 2πi। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন ইকুয়াল কিভাবে হবে? আচ্ছা দেখো, হ্যাঁ বলো, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন দুইটাই তো সেম। আচ্ছা ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা একটা ইয়ে করে নিতে পারো, সেপারেট করে নিতে পারো, পার্শিয়াল ফ্র্যাকশন করে, সেটা করা যায়। আমি সেটা দেখাইনি। এই দুটাকে ক্যান্সেল হয়ে যায় না ই করলে, সেপারেট করলে? না, এটা অবশ্যই এইভাবে না, এটা আমি করেছি, এটা সেপারেট করে না, এটা আসলে আমি একটাতেই করেছি। মানে আমি জিনিসটা বলি, আচ্ছা তাহলে আমি কোন সিস্টেমটা দেখাবো। একটা সিস্টেম হচ্ছে দুইটাকে সেপারেট করে বের করা যায়, যেমন এখন যেটা 47-এ ওরা বের করছে, আমি তাহলে ওইভাবে দেখাই তাহলে, না 47 যেটা, এই যে 47-এ করছে কি ওরা এটাকে সেপারেট করে মানে পার্শিয়াল ফ্র্যাকশন করে এভাবে করা যায়, চাইলে এভাবে করতে পারো। এখানে আবার ওরা একটু আলাদা ভাবে করছে, এটা আবার ওই যে দুইটা ভিতরে দুইটা বরাবর আলাদা করে তোমার লাইন ইন্টিগ্রাল বের করে দুইটাকে অ্যাড করে করেছে। এই ফাংশনটা সেম রেখে কি করেছে, মানে এটাকে একটাকে বলছে C1 একটাকে বলছে C2 এরকম করে। এখন যে কোনো এটা এভাবেও করতে পারো এভাবেও করতে পারো। আমি তাহলে একটা সিস্টেম দেখাই, কোনটা সহজ হবে তোমাদের জন্য? ম্যাম আপনার যেটা ভালো মনে হয়। তা তোমরা কি সেপারেট করে করবা? এই যে এখানে দুইটা মেথডই করা, দেখো 46 এই মেথডে করা, এখানে আবার সেকেন্ড মেথড এটা করা আছে। হ্যাঁ, আমার মনে হয় আমি প্রথমটাই দেখাই, যে 46 এর মতো করেই দেখাই, একটা নিয়মই দেখাই। পার্শিয়াল ফ্র্যাকশন করো, তাহলে তোমাদের সবগুলির জন্য সুবিধা হবে, সেটাই ভালো। তাহলে আমরা যদি এরকম করে করি, এটা অ্যানাদার মেথড যেটা আমাদের এটাই বেশি বা অঙ্কে মনে এইভাবেই দেওয়া আছে, এইভাবে করা আছে। সেটা হচ্ছে যে তোমার যে ইন্টিগ্রালটা দেওয়া আছে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 এরকম ছিল, জেড প্লাস 1 জেড মাইনাস 1 জেড প্লাস 1 জেড মাইনাস 1, এটা তোমরা এই করবা, পার্শিয়াল ফ্র্যাকশন করবা। পার্শিয়াল ফ্র্যাকশন করলে জেড প্রথমে আসে, জেড জেড যেন ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা যদি জেড প্লাস 1 দেই, তাহলে উপরে থাকে জেড মাইনাস 1 মাইনাস জেড মাইনাস টু যায় প্লাস 1, তাহলে একটা হাফ আসে মনে হয়, না একটা হাফ আসে। এই যে তোমার সেকেন্ড মেথডটা, এই যে না ওরা এটা অবশ্য ওই নিয়মে করে নাই, তো এখানে আমি আমার মতো করে দিচ্ছি। আচ্ছা একটা হাফ আসবে, এটা কিছু না, একটা হাফ আসবে, জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশনকে আলাদা করলে একটা হাফ চলে আসবে। এই পার্শিয়াল ফ্র্যাকশন করছি আর কিছু না, এটা তো মুখোমুখি করা যায়, সেজন্য আমি আলাদা পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখাইনি। জেড প্লাস 1 জেড মাইনাস 1 এটা করলে জেড মাইনাস 1 মাইনাস জেড মাইনাস 1 মাইনাস, নাকি কোনটা আগে দিব, তাহলে তো নেগেটিভ হয়ে যায়, জেড মাইনাস 1, তাহলে এটা সামনে রাখি, এটাকে মাইনাসটা আগে রাখি, এটাকে পরে রাখি, তাহলে আর মাইনাসের ব্যালেন্স করতে অসুবিধা হয় না। জেড প্লাস 1 রাখি পরে, তাহলে জেড প্লাস 1 মাইনাস জেড প্লাস 1, তাহলে 1 একটা হাফ থাকে, এটা থাকে। এখন আমরা কি করব, এটাই সহজ আমার মনে হয়। এখন তোমরা কি করো, ডিজেড থাকলো উপরে, ডিজেড লাইন ইন্টিগ্রাল সেপারেট করো, এটা একটা করো ডিজেড বাই জেড মাইনাস 1, আরেকটা হবে মাইনাস এখন তোমরা এটার এটা রেজাল্টটা কত হবে বলো তো? সরাসরি এটা তো কস ইন্টিগ্রাল ফর্মুলা সরাসরি আছে, 1/2টা বাইরে আছে, আর সরাসরি কত হবে, এফ অফ এটার ভ্যালু কত হবে, জেড মাইনাস এ, এফ জেড এর ভ্যালু এখানে এফ জেড তো নাই, শুধু 1, এ হচ্ছে 1, এ হচ্ছে 1। ম্যাম আমরা কি এফ অফ 1 বের করব? এখানে তোমার ডিজেড যে এখানে ছিল, অ্যাকচুয়ালি এটা তো 1ই আসে, কারণ এখানে এটা তো কনস্ট্যান্ট না, 1 আছে না, মানে তোমার এফজেড তো নাই, এফজেড মানে তো 1, আসলে সেটা এ বসাও আর যাই বসাও 1, এটা সিম্পলি এখানে ফাংশন নাই মানে কি 1, এখানে ফাংশন এফজেডটা অ্যাকচুয়ালি তো কনস্ট্যান্ট 1, তা তুমি এখন এফ অফ 1 কি বলবা, কনস্ট্যান্ট তো, এটা তো কনস্ট্যান্ট 1ই আছে, তুমি তো এখানে জেড এর জায়গায় যদি প্লাস 1 মাইনাস 1 বসাও, ফাংশনটা তো কনস্ট্যান্টই দেওয়া, তোমার এই 1 ছাড়া তো আর কিছু নাই। সো অ্যাকচুয়ালি সেটা ইকুয়াল টু প্লাস 1 হোক মাইনাস 1 হোক, ফাংশনটা কনস্ট্যান্ট, এফ জেড ইকুয়াল টু 1, দ্যাট মিন্স তোমার প্রথমটার জন্য অ্যাকচুয়ালি আসবে হাফ, আমরা যদি কস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করি, এফ অফ প্লাস 1 এটাও হচ্ছে, এটাও যা এফ অফ মাইনাস 1 এও সেম, দ্যাট মিন্স এটা 1 মাইনাস 1 ইকুয়াল টু 0,
একটা 2πi সামনে আসবে। যাই হোক, এটা যদি 2πi টা আমি দিই নেই, এটার সাথে একটা 2πi থাকবে, কারণ আমি যেহেতু কস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করছি। এটার সাথে দিতে হবে, এই হাফের সাথে দিতে হবে একটা, আগে দিতে, এটা হাফটা আগে, এই হাফটা থাকলো, এখন দিব 2πi, একটা সামনে গুণ হবে, আর এখানে হয়ে যাবে f(+1) মাইনাস f(-1). সো এটার ভ্যালু ইকুয়াল টু এক্স্যাক্টলি 0, 1 - 1 0। সো এটা লাইন ইন্টিগ্রালটা 0 আসে, এটাই অ্যান্সার দেওয়া আছে। তো এটা মনে হয় সহজ হয়। আর যদি উপরে কোনো ফাংশন থাকে, ধরে পরের অঙ্কটা মানে যেটা ওই যে সেকেন্ডটা 47, যেটা না 46টা, 47টা আমি করে দিলাম, 46টা এরকম e⁻z, এটার জন্য করে দেখবা z² + 1 dz, এটা ছিল এরকম। এখানে সার্কেলটা ছিল একই, এটা সার্কেলটা ছিল ওইটার মতোই, z = 2, x² y² = 2² মানে 4। সো একই সার্কেল, রেডিয়াস 2 এর একটা সার্কেল, কিন্তু এখানে তোমার এটা করতে হবে কি, এখানে সিঙ্গুলারিটি গুলো z² + 1 = 0 মানে কি, z = -1 ± i, তাই না? তাহলে একটা হচ্ছে +i আর একটা হচ্ছে z = -i। সো এই দুটো হচ্ছে পোল অফ অর্ডার সিম্পল পোল, এটা হচ্ছে সিম্পল পোল, কারণ এখানে কোনো পাওয়ার নাই। z + i z - i, এটাকে z² + i কিভাবে লেখা যায় না, z + i z - i ভাবে লেখা যায় না? এই যে z² + 1 কে, এটা মানে z = i একটা পোল আর z = -i। +i - i কোন জায়গায় হবে বলতো? পোল দুটো, এটা যদি রেডিয়াস 2 এর একটা সার্কেল হয়, এটা 2 0 হয়, তাহলে z = +i - i x অ্যাক্সিসের উপর হবে, y অ্যাক্সিসের উপর, y অ্যাক্সিসের উপর হবে। তাহলে আমার y অ্যাক্সিসের উপর হলে এখন আমার এটা হচ্ছে +i আর এটা হচ্ছে -i, এই দুটো সিঙ্গুলারিটি, এন্ড দিস টু পোলস আর ইনসাইড দা ক্লোজ কার্ভ সি। সি এই সার্কেলের ভেতরেই আছে, z = 2 সার্কেলের ভেতরে আছে। সো আমি এটার জন্য সেপারেটলি পোলের জন্য বের করবো একটা লাইন ইন্টিগ্রাল, এটার জন্য বের করবো। এখন তোমরা এই কাজটাই করতে পারো, এই যে আগেরটার মতো করে, বইয়ে দুটা মেথড দেখানো আছে, কিন্তু একটা একভাবেই করো, এক এক রকম করে করলে প্রবলেম। তোমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলো। আগে যেটা করলাম, z + i z - i এইভাবে লিখবা, z + i z - i, এটা আগে লিখে এখন সেপারেট করবা কিভাবে, বাইরে একটা 2i থাকবে, আগেরটা করেছিলাম, আগে ছিল 1, এখন হচ্ছে i, তাহলে z আমার থাকবে -iটা প্রথমে, 1/z + i, এটা করে এই যে, তাহলে ব্যালেন্স কত হয়, z + i z চলে যায়, +2i উপরে থাকে, ওই 1/2i টা আমি বাইরে রাখলাম, এটা মানে ব্যালেন্স করার জন্য। একটা 2i উপরে বেশি আসে, আর e⁻z টা উপরে থাকবে, e⁻z তো এখানে e⁻z যেটা আছে থাকবে তোমার এই যে উপরে দুটাতে e⁻z, কারণ উপরে এখন e⁻z dz, এটা ফিক্স থাকবে, এটা তো চেঞ্জ হবে না, e⁻z dz e⁻z dz, এটা চেঞ্জ হবে না। শুধু আমি এটাকে মানে এই z + i z - i এই দুটাকে সেপারেট করে ফেললাম, কারণ আমি কস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আমাকে এরকম দুইটা ফ্যাক্টর থাকলে হবে না, আমাকে আলাদা আলাদা ফ্যাক্টর থাকতে হবে। এখন তোমরা ইজিলি সরাসরি এখন অ্যাপ্লাই করতে পারবো। বলো তো এখানে কত হবে সরাসরি, এখন কিন্তু চলে আসছে আমার এক্স্যাক্টলি কস ইন্টিগ্রাল ফর্মুলাটা চলে আসছে। প্রথমটার জন্য যদি আমি এটা চিন্তা করি, e⁻z/z - i dz, এটার জন্য কি হবে প্রথমটার জন্য, e⁻i, সামনে একটা 2i আছে, যাই হোক এটা পরে আমি ব্যালেন্স করবো। সো এটার জন্য সেপারেটলি হবে fz dz z - a, আমরা কি লিখি, f(a) এর ভ্যালু কত, z = কত এখানে, z = i, তাহলে আমরা লিখবো 2πi, একটা সামনে থাকবে f(i). সেকেন্ডটার জন্য কি লিখবো, -2πi, 2πi টা তুমি কমনও নিয়ে নিতে পারো একবারে, ইন্টু f(-i). এখন f(z) আমার একটাই ফাংশন e⁻z, এখানে f(+i) বসাবা, e⁻i আসবে, f(-i) বসাবা, e⁻i আসবে। এখন e⁻+i - i কে একটা ফর্মুলা আছে, e⁻+i এর ফর্মুলা cos 1 + i sin 1, এটা তো জানো, cos θ i sin θ, থিটার ভ্যালু 1 যখন, তখন এটা হয়ে যায় cos 1 e⁻i θ হলে, থিটা হলে তো থিটা হয়, আর এখানে i এর সাথে আছে 1, থিটার ভ্যালু 1, তাহলে cos 1 i sin 1, এটা বসালে cos 1 i sin 1, আরেকটা হবে cos 1, আর e⁻i যেটা সেটা হবে cos 1 - i sin 1। সো এই দুটাকে এখন যদি তুমি এখানে বসায় দাও, cos cos ক্যান্সেল হয়ে যায়, এটার ভ্যালু শুধু সাইন থাকে, তাহলে এটা রেজাল্টটা 2i ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে পাই, 2 ক্যান্সেল হয়ে যায়, i ক্যান্সেল হয়, তাহলে আমার মনে হয় থাকে পাই আর sin 1 থাকে আমার মনে হয়, যেটা যাই হোক এটা এরকম কিছু একটা হবে, আমি এটা দেখে নিও। তাহলে এইটুকু পর্যন্ত আজকে শেষ করলাম, পরে আমরা নেক্সট ক্লাসে